সুখবর সুখবর সুখবর। তান্ত্রিক ইউনিভার্সের ক্রিয়েটার বঙ্গ পরিচয় এবং হরর ব্যাংক টিম আপনাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনাদের মধ্যে যারা উঠতি লেখক বা লেখিকা রয়েছেন তারা এখন নিজেদের প্রতিভা শোনাতে পারেন আমাদের হাজার হাজার শ্রোতাদের, সাথে জিতে নিতে পারেন নগদ পুরস্কার। হরর ব্যাংক এবং বঙ্গ পরিচয়ের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এক বিশাল প্রতিযোগিতা, রহস্য রোমাঞ্চের শারদিয়া 1428, যেখানে প্রথম পুরস্কার থাকছে নগদ 1500 টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 1000 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 500 টাকা। এছাড়াও প্রথম 20 জনাকে দেওয়া হবে কিছু আকর্ষণীয় পুরস্কার। আজ থেকেই আপনারা নিজেদের লেখা গল্প পাঠাতে পারেন নিম্নলিখিত মাধ্যমে। গল্প পাঠানোর শেষ তারিখ 3রা অক্টোবর 2021 রবিবার। ফলাফল ঘোষণা 7ই অক্টোবর রবিবার। গল্প পাঠানোর নিয়মাবলী হল, গল্পটি সম্পূর্ণভাবে আপনার নিজস্ব কপিরাইটেড হতে হবে। কোনো রকম প্রকাশনীর কপিরাইট থাকলেও সেই গল্প নিয়ে যেন অডিও স্টোরি বানানোর পারমিশন লেখক বা লেখিকা নিজেই দিতে পারেন। গল্পটি অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রকাশিত হলে চলবে না। সিলেক্টেড গল্পগুলির অডিও স্টোরি বিচারক মণ্ডলীর পছন্দ মতো চ্যানেলে আসবে, যার মধ্যে হরর ব্যাংক বঙ্গ পরিচয় তো থাকবেই, তার সাথে আরও ছোট বড় চ্যানেল থাকবে। আর যে গল্পগুলো সিলেক্টেড হবে না সেগুলো 7ই অক্টোবরের পর লেখক বা লেখিকার নিজস্ব সম্পত্তি হয়ে যাবে। কিন্তু রেজাল্ট ঘোষণার আগে অবধি লেখক বা লেখিকা সাবমিটেড গল্প নিয়ে কিছু করতে পারবেন না। 7ই অক্টোবরের মাঝে সাবমিটেড গল্প নিয়ে একান্তই কিছু করার থাকলে আমাদের টিমের থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক। অন্য কোনো প্রতিযোগিতায় সিলেক্টেড হয়নি এমন গল্প সাবমিট করা যাবে, তবে অন্য প্রতিযোগিতায় সিলেক্টেড হয়েছে এমন গল্প সাবমিট করা যাবে না। গল্পের দৈর্ঘ্য হবে 1000 থেকে 7000 শব্দের মধ্যে। এটি একটি বিশাল সংখ্যা, সুতরাং আশা করা যায় এতটা ছাড় দেওয়ার পরে শব্দ সংখ্যা এদিক ওদিক হবে না। মনে রাখবেন, 1000 থেকে 7000 শব্দের মধ্যে। গল্পের প্লট সম্পূর্ণ নিজস্ব মস্তিষ্ক প্রসূত হতে হবে। কোনো মুভি বা অন্য কোনো বড়সড় লেখক বা লেখিকার গল্প থেকে ইন্সপায়ার্ড হলে চলবে না। ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র, প্রেম, ভালোবাসা, রহস্য, রোমাঞ্চ, রোমান্টিক, এমনকি লুকিয়ে থাকা রাজনৈতিক প্রতিবাদ বার্তা সমৃদ্ধ গল্পও বিচারক মণ্ডলীর নজর কাড়তে পারে। হরর ব্যাংক এবং বঙ্গ পরিচয় টিমের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, সেই জন্য কোনো ছদ্মনাম ব্যবহার করা যাবে না। গল্পের শেষে নিজের আসল নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক, নয়তো গল্পটি সিলেকশনের প্রথম স্টেজেই বাদ পড়বে। গল্প পাঠানোর ফরম্যাট PDF, XPS, ডক ফাইল, ডকুমেন্ট, এমনকি ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারও বাংলা ভাষায় লিখে পাঠানো যাবে। গল্প পাঠানোর ঠিকানা hbbpstory_submission@gmail.com অথবা সেকেন্ডারি ইমেল hauntedseries006@gmail.com। হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন 7865958616 এই নম্বরে। সবশেষে আপনাদের অনুরোধে আরেকটি বিশেষ ঘোষণা, একজন লেখক বা লেখিকা সর্বোচ্চ 3টি গল্প সাবমিট করতে পারবেন, তবে প্রত্যেকটি গল্প একই নাম এবং একই ঠিকানা সহ সাবমিট করতে হবে। আলাদা আলাদা নাম ঠিকানা ব্যবহার করে চালাকি করার চেষ্টা করবেন না, এতে আপনারই ক্ষতি। এই প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে। হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য তল্লাদেশ ম্যান ইটার অবলম্বনে নরপিশাচের তল্লাদেশ অন্তিম পর্ব। এর আগের পর্বের ঘটনাগুলো একটু মনে করিয়ে দিই। 1929 সালের ফেব্রুয়ারি মাসে এক শখের শিকারে গিয়ে করবেট সাহেব দুর্ঘটনার সম্মুখীন হন। কানের একদম কাছে রাইফেল ছুটে যাওয়ায় ব্রেন হ্যামারেজ ঘটে। মাথার ভিতর রক্ত জমে তা পুঁজে রূপান্তরিত হয়। সেই অসুস্থ শরীর নিয়েও বন্ধু বেনেশের কথা রাখতে তিনি বেরিয়ে পড়েন তল্লাদেশের মানুষ খেকো শিকারে। পথে করবেট সাহেব নানা আধিভৌতিক ঘটনার সম্মুখীন হন। কী সেই ঘটনা তা জানার জন্য আপনাদের শুনতে হবে এই গল্পের প্রথম পর্ব। লিংক নিচে ডেসক্রিপশনে আছে। শুনতে থাকুন আজকের গল্প
জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য তল্লাদেশ ম্যানিটার অবলম্বনে নরপিশাচের তল্লাদেশ অন্তিম পর্ব। পরদিন সকালটা কেটে গেল বাঘের বাচ্চা দুটোর ছাল ছাড়িয়ে টান টান করে শুকোতে দিতে। সেজন্য নৈনিতাল থেকে আমি সঙ্গে করে এনেছিলাম 6 ইঞ্চি লম্বা পেরেক। আমি যখন এই কাজে ব্যস্ত তখন কম করেও 100 খানেক শকুন আমার তাঁবুর আশেপাশের গাছগুলোর মাথায় নেমে এসেছে। মানুষ খেকোর শিকারদের কাপড় চোপড় কোথায় গিয়েছে তার হদিশ এতক্ষণে মিলল। বাঘের বাচ্চা দুটো সেই রক্ত মাখা কাপড়গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে গিলে ফেলেছিল। আমি যখন বাচ্চাগুলোর ছাল ছাড়াচ্ছিলাম তখন গ্রামের লোকজন আমায় ঘিরে বসেছিল। আমি তাদের বললাম, যে আগাছার জঙ্গলে বাঘিনীটা আশ্রয় নিয়েছে মনে হয় সে জায়গাটা খেদানোর ব্যাপারে আমার গাড়োয়ালিদের সাহায্য করার জন্য কিছু লোকজন দরকার। তারা খুব উৎসাহের সঙ্গে ওই কাজ করতে রাজি হলো। আমরা যখন রওনা হলাম তখন বেলা প্রায় দুপুর। লোকজনেরা গ্রামের মধ্যে দিয়ে সেই ঘোড়ার পিঠের জিনের মতো উঁচু জায়গাটা ধরে পাহাড়ের ওপর দিকে গেল। অর্থাৎ বাঘিনীটা যেখানে আশ্রয় নিতে পারে ভেবেছিলাম তার থেকে কিছুটা উঁচুতে। আমি সেই ছাগল চলা রাস্তাটা দিয়ে নিচে উপত্যকার দিকে গেলাম। এই রাস্তাতেই গতকাল বিকেলে আমি বাঘিনীটাকে অনুসরণ করেছিলাম। আগাছার জঙ্গলটার শেষ প্রান্তে একটা বিরাট পাথর ছিল, প্রায় একটা ছোটোখাটো বাড়ির মতো বড়। আমি সেটার ওপর দাঁড়াতে পাহাড়ের ওপরের লোকজন আমায় দেখতে পেল। আমি টুপি নাড়িয়ে ওদের খেদা শুরু করার নির্দেশ দিলাম। বাঘিনীটার হাতে যাতে কেউ জখম না হয় সেই জন্য আমি ওদের বলে দিয়েছিলাম হাততালি চিৎকারের পর ওরা যেন সেই আগাছার জঙ্গলে বড় বড় পাথর ফেলে। ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা কাকার আর একটা কালিজ বেরিয়ে এলো, কিন্তু আর কিছুই না। যখন পাথর ফেলে ফেলে জঙ্গলের প্রায় প্রতিটা ফুট তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল তখন আমি আবার টুপি নেড়ে লোকজনদের খেদা শেষ করে গ্রামে ফিরে যেতে বললাম। লোকজনেরা চলে যেতে আমি আবার জঙ্গলটা খুঁজলাম, কিন্তু বাঘিনীটাকে পাওয়ার কোনো আশাই আর ছিল না। আগের দিন তাকে যখন পাহাড়ে উঠতে দেখি তখন সে ক্ষতের যন্ত্রণায় খুব কাতর ছিল। গুলি খাওয়ার পর যেখানে সে হুমড়ি খেয়ে পড়েছিল সেখানকার রক্ত পরীক্ষা করে বুঝলাম যে ক্ষতটা ওপরই হয়েছে, খুব গভীর নয়। তবে বাঘিনীটা কুড়ুলের কোপ খাওয়ার মতো অমন হুমড়ি খেয়ে পড়েছিলই বা কেন, আর মরার মতো ওক চারাটার থেকে ঝুলে পড়েই বা ছিল কেন? এই প্রশ্নগুলির কোনো সদুত্তর আমি তখন খুঁজে পাইনি, এখনও পাই না। পরে আমি আমার নিকেলে মোড়া নরম মাথাওয়ালা গুলিটা বাঘিনীর ডান কাঁধের হাড়ের জোরের মধ্যে আটকানো দেখতে পাই। একটা বিদ্যুৎগতি বুলেট যখন হাড়ে আটকে থেমে যায় তখন যে কোনো জানোয়ারই প্রচণ্ড একটা ধাক্কা খায়, কিন্তু তা সত্ত্বেও বাঘ যে কোনো সাধারণ জানোয়ারের থেকে ভারী, আর তার জীবনী শক্তিও প্রচণ্ড। তবে কেন যে একটা হালকা .275 রাইফেলের বুলেট তাকে একেবারে ধরাশায়ী করে 10-15 মিনিট অজ্ঞান করে রেখেছিল তা আজও আমার কাছে স্পষ্ট নয়। পাহাড়ের ওপর উঠে এসে আমি একটু দাঁড়ালাম আর চারপাশের এলাকাটার ওপর একবার চোখ বুলিয়ে নিলাম। পাহাড়টা ঢেউ খেলিয়ে চলে গেছে মাইলের পর মাইল, আর দুপাশে দুটো উপত্যকার মধ্যে দেওয়াল যেন ওটা। বাঁদিকের উপত্যকাটা যেখানে আগাছার জঙ্গল সেটা ঘাসে ঢাকা, ডান দিকের উপত্যকায় ঘন গাছ ও আগাছার জঙ্গল আর ঢালু পাথুরে জমি নেমে একটা পাথরের গোড়ায় গিয়ে শেষ হয়েছে। পাহাড়ের উপর একটা পাথরে বসে সিগারেট ধরিয়ে গতকাল সন্ধ্যের ঘটনাগুলো মনে মনে সাজিয়ে নিতে চেষ্টা করলাম। বাঘিনীটা আমার গুলি খেয়ে পড়ে যাওয়ার পর থেকে গাছপালা ভেঙে জঙ্গলে পড়ে যাওয়া পর্যন্ত অজ্ঞান ছিল। গাছ আগাছার নরম গদির ওপর পড়ে তার জ্ঞান ফিরে এসেছিল বটে, কিন্তু বাঘিনীটা তখনও হতবুদ্ধি ছিল। এই অবস্থায় সে নাক বরাবর এগিয়ে গিয়ে পাহাড়টা সামনে পেয়ে তাতেই উঠেছিল, কিন্তু কোথায় যাচ্ছে সে বিষয়ে তার কোনো হুঁশ ছিল না। এখন আমার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাঘিনীটা কোন দিকে আর কত দূরে গিয়েছে। খোঁড়া পায়ে পাহাড়ের নিচে নামা উপরে ওঠার থেকে অনেক কঠিন।
বাঘটা এই হতবুদ্ধি অবস্থাটা কাটিয়ে উঠলেই পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামা বন্ধ করে চোটটা সামলে নেওয়ার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। কোনো আশ্রয় খুঁজে পেতে গেলে বাঘিনীটাকে পাহাড় পার হতেই হবে। সেই জন্য এখন সর্বপ্রথম দেখা দরকার সে তাই করেছে কিনা। এই পাহাড়ের মাথাটা খুরের মতো ধারালো না হলে একটা নরম থাবাওয়ালা জানোয়ার তার মাইলের পর মাইল বিস্তারের মধ্যে দিয়ে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হতো। পাহাড়ের মাথার কাছাকাছি একটা জন্তু জানোয়ারের পায়ে চলার পথ রয়েছে। কত রকম জন্তু জানোয়ার এখান দিয়ে চলাফেরা করে বোঝার পক্ষে আদর্শ জায়গা। পথটার বাঁদিকে ঢালু ঘাসের জমি আর ডান দিকে চাতালের মতো একটা পাথর, তারপরেই গভীর খাদ। সিগারেটটা শেষ করে আমি সেই জানোয়ারদের পায়ে চলা পথটা ধরে এগোলাম। পথে দেখলাম ঘুরাল, বন ছাগল, সম্বর, হনুমান আর সজারুর পায়ের দাগ। একটা মদ্দা চিতার থাবার ছাপও চোখে পড়ল। যতই দূরে এগোচ্ছি ততই আমি হতাশ হয়ে পড়ছি, কারণ আমি জানি যে এই পথে বাঘিনীটার পায়ের থাবার ছাপ না পেলে তাকে আর খুঁজে পাওয়ার আশা কম। আমি পাহাড়ের ওপর দিয়ে তখন মাইলখানেক এগিয়েছি। পথে দুটো ঘুরাল আমাকে দেখে ভয় পেয়ে বাঁ দিকের ঢালু ঘেঁষো জমিটার ওপর দিয়ে দৌড়ে পালিয়েছিল। হঠাৎ আমি দেখতে পেলাম সেই বাঘিনীটার থাবার ছাপ আর কিছুটা রক্ত শুকিয়ে চাপ বেঁধে রয়েছে। থাবার ছাপটা দেখে মনে হয় গতকাল বিকেলে পাহাড়ের মাথার ওপর দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর বাঘিনীটা সোজা ঘাসের ঢালু জমি বেয়ে নেমে যায়। তারপর হতবুদ্ধি ভাবটা কাটলে সে পাহাড় ঘুরে এই জন্তু জানোয়ারদের পায়ে চলার পথটার কাছে এসেছে। আমি থাবার ছাপ ধরে ধরে এগোলাম প্রায় আধ মাইল। শেষে এমন একটা জায়গায় এলাম যেখানে ডান দিকের পাথরের চাতালটা শুরু হয়ে প্রায় 15 গজে দাঁড়িয়েছে। বাঘিনীটা সেখানে নিশ্চয় চাতালটা বেয়ে নামার চেষ্টা করেছে। বোধহয় ওর মতলব ছিল খাদের ওপারের ঘন জঙ্গলে আশ্রয় নেওয়া। আহত পায়ে হয়তো সে বিশেষ জোর পায়নি, মাথাও হয়তো তার ঝিমঝিম করছিল। যে কারণেই হোক, মাথা সামনের দিক দিয়ে হড়কে কিছুটা নামার পরই সে ওই গভীর খাদে পড়ার ভয়ে ফিরে আসবার চেষ্টা করে। মাথা ঘুরিয়ে পা দুটো ছড়িয়ে নখে মাটি আঁকড়ে ধরে সে ওপরে উঠে আসার বৃথা চেষ্টা করে। আমি নিজে পাহাড়ি ছাগলের মতো স্বচ্ছন্দ গতিতে হাঁটতে পারি, কিন্তু আমার পক্ষেও ওই খাদের ঢাল বেয়ে নামা প্রায় অসম্ভব ব্যাপার। কাজেই আমি ওই পথ দিয়ে আরও কয়েকশো গজ এগিয়ে পাহাড়ের একটা ফাটলের কাছাকাছি এলাম। এই ফাটলটা বেয়ে আমি খাদের রাস্তা ধরলাম। 30 ফুট চওড়া নালাটা ধরে আমি যখন উপরের দিকে উঠলাম তখন দেখতে পেলাম সেই পাথরের চাতালটা নালা থেকে 60 থেকে 80 ফুট ওপরে। আমার দৃঢ় বিশ্বাস অতখানি উঁচু থেকে পাথরের ওপর পড়লে কোনো জানোয়ারই বাঁচতে পারে না। বাঘিনীটা যেখানে পড়েছে সেই জায়গাটার কাছে এগিয়ে যেতে আমার মন আনন্দে নেচে উঠল। একটা বেশ বড়সড় জানোয়ারের পেটের সাদা দিকটা দেখা যাচ্ছে। আমার আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ জানোয়ারটা সারাও নামের একটা বন্য ছাগল, বাঘিনী নয়। সারাওটা সম্ভবত পাহাড়টার ওপর সেই সরু চাতালটাতে শুয়েছিল। ওপরে বাঘিনীর পায়ের শব্দে আর মোটকা গন্ধে হয়তো ওর ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে ও নিচে লাফ মারে, ফলে একটা পাথরের ওপর পড়ে ওর ঘাটটা ভেঙে গেছে। সারাওটা যেখানে লাফ মারে তার কাছেই একটা জায়গায় কিছুটা বালি আলগা ছিল। বাঘিনীটা লাফ মেরে পড়ে সেই বালির ওপর। তাতে ওর বিশেষ ক্ষতি হয়নি, শুধু কাঁধের ক্ষতটা দিয়ে রক্ত পড়া আবার শুরু হয়। প্রায় গজখানেক দূরে সারাওয়ের মৃতদেহটার দিকে ভ্রুক্ষেপ না করে বাঘিনীটা খাদ পেরিয়ে চলে যায়। এখান থেকে বাঘিনীটা পরিষ্কার রক্তের নিশানা রেখে গেছে। নালাটার ডান দিকের পাড়টা মাত্র কয়েক ফুট উঁচু, কিন্তু বাঘিনীটা বেশ কয়েকবার চেষ্টা করেও তার উপরে উঠতে পারেনি। আমি বুঝতে পারলাম এখান থেকে প্রথম যে জায়গার আশ্রয় নিতে পারে সেই রকম জায়গাতেই বাঘিনীটা আছে। কিন্তু আমার ভাগ্য নেহাতি খারাপ। কিছুক্ষণ আগে থেকেই আকাশ জুড়ে কালো মেঘেরা তোড়জোড় শুরু করেছিল
এখন বাঘিনীটা কোথায় নালার পাড়ে উঠেছে দেখার আগেই মুষলধারে এক পশলা বৃষ্টি এলো, ফলে রক্তের দাগ ধুয়ে মুছে গেল। কিন্তু একদিক থেকে ভাগ্য আমার উপর সুপ্রসন্ন। আমার ভয় ছিল বাঘিনীটা ঘেঁষর ঢালু জেমুইর ওপর দিয়ে নেমে চলে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন আমি জানি ঠিক কোথায় তাকে পাওয়া যাবে। তার সঙ্গে মোলাকাত আমার হবেই। পরদিন আমি আমার 6 জন গাড়োয়ালিকে সঙ্গে নিয়ে নালাটার কাছে ফিরে এলাম। সারা কুমায়ুনে সারাওয়ের মাংসের খুব আদর। ঘাড় ভাঙা সারাওয়ের মাংস খুব টাটকা ছিল। আমার সঙ্গে লোকজনও খুব খুশি। ওরা যখন সারাওটার ছাল ছাড়াতে ব্যস্ত, আমি গতকাল যেখান থেকে ফিরেছিলাম সেই জায়গাটাতে গেলাম। এখানে দেখলাম ডান দিকে দুটি গভীর সরু নালা পাহাড়ের দিকে চলে গেছে। এর একটার মধ্যে দিয়ে বাঘিনীটা গিয়ে থাকতে পারে ভেবে আমি কাছের নালাটা দিয়ে কয়েকশো গজ এগিয়ে গেলাম। কিন্তু দেখলাম পাড়গুলোর খাড়াই এত বেশি যে এখান দিয়ে বাঘিনীর ওঠা অসম্ভব। তাছাড়া নালাটা যেখানে শেষ হয়েছে সেখানে বর্ষার বৃষ্টিতে নিশ্চয়ই ফুট 30 উঁচু একটা জলপ্রপাত সৃষ্টি হয়েছিল। আমি যেখান থেকে রওনা হয়েছিলাম সেখানে এসে লোকজনদের ডেকে নিলাম। তারা মূল নালী থেকে প্রায় 50 গজ দূরে আমার চায়ের জন্য 1 কেটলি গরম জল করতে ব্যস্ত ছিল। তারপর আমি দ্বিতীয় নালাটা পরীক্ষা করার জন্য এগোলাম। কিছুটা এগিয়ে দেখি বাঁ দিক দিয়ে একটা জন্তু জানোয়ারের পায়ে চলার পথ নেমে এসেছে পাহাড় বেয়ে। পথটা বেশ ব্যবহার হয় মনে হলো। সেই পথে আমি দেখতে পেলাম বাঘিনীটার থাবার ছাপ। গত সন্ধ্যের বৃষ্টিতে অবশ্য কিছুটা ধুয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার কাছেই একটা বিরাট পাথর। পাথরটার কাছে গিয়ে দেখি ওদিকটা একটা খাঁজ মতো রয়েছে। সেই খাঁজটার উপর শুকনো পাতাগুলো যেন কোনো একটা চাপে মসৃণ হয়ে গেছে, আর তার উপর চাপ চাপ রক্ত। বাঘিনীটা নালার মধ্যে পড়েছিল এখন থেকে প্রায় ঘন্টা 40 আগে। তারপরে বাঘিনীটা নিশ্চয়ই এখানেই ছিল। আমি যখন লোকজনদের চায়ের জল গরম করার জন্য হাঁক দিয়েছিলাম, বাঘিনীটা নিশ্চয়ই আমার গলার আওয়াজ শুনে সরে যায়। সব বাঘের মেজাজ একরকম হয় না, তাই কথা বলা কঠিন যে কোনো আহত বাঘের কাছে কেউ পায়ে হেঁটে গেলে বাঘটা কি করবে। আহত বাঘ কদিন বিপজ্জনক থাকে, অর্থাৎ বিশ্রামের ব্যাঘাত ঘটালে আক্রমণ করতে পারে, সে কথা বলা মুশকিল। আমি একটা বাঘকে দেখেছিলাম পালাতে গিয়ে তার পেছনের পায়ে প্রায় ইঞ্চিখানেক কেটে যায়। এই আঘাত পাওয়ার 5 মিনিট পরে সে প্রায় 100 গজ দূর থেকে প্রচণ্ড বেগে আক্রমণ করে। আমি আরও একটা বাঘ দেখেছিলাম যে বহু ঘন্টা ধরে প্রচণ্ড চোয়ালের ব্যথায় কষ্ট পাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তার কয়েক ফুটের মধ্যে লোক গেলেও সে আক্রমণের চেষ্টা করেনি। কিন্তু আহত মানুষ খেকো বাঘদের কথা সম্পূর্ণ আলাদা। বলা মুশকিল যে কেউ কাছাকাছি এলে আহত বাঘটি তাকে আক্রমণ করবে কি না। তাছাড়া জখমটা যখন আন্তঃশরীর নয়, তখন খাদ্য সংগ্রহের জন্য বাঘ আক্রমণ করতে পারে। বাঘেরা সাধারণত আহত না হলে বা মানুষ খেকো না হলে বেশ ঠান্ডা মেজাজের হয়। তা যদি না হতো তাহলে যেসব বনে বাঘ আছে সেখানে হাজার হাজার লোকের কাজকর্ম করা সম্ভব হতো না। আর আমার মতন লোকের পক্ষেও কোনো অনিষ্ট না ঘটেই বছরের পর বছর জঙ্গলে জঙ্গলে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সম্ভব হতো না। মাঝে মাঝে কোনো বাঘ তার বাচ্চার খুব কাছাকাছি আসা বা যে মড়িটা সে আগলে রেখেছে তার আশেপাশে যাওয়া পছন্দ করে না। একটা গোঁ গোঁ আওয়াজ করে প্রথমে সে তার বিরক্তি প্রকাশ করে। তাতে যদি কাজ না হয় তখন সে একটু একটু ছুটে গিয়ে প্রচণ্ড গর্জন করে। এ গর্জনেও যদি কিছু না হয় তাহলে যে ভয়াবহ কাণ্ড ঘটে তার দায়িত্ব সম্পূর্ণ আগন্তুকের। কয়েক বছর আগে আমার যে অভিজ্ঞতার কথা এখন বলছি তাতেই প্রমাণিত হয় বাঘেরা কত ভালো মেজাজের জীব। আমাদের কালাধুঙ্গির বাড়ি থেকে 3 মাইল দূরে বোর নদীতে একদিন আমি আর আমার বোন ম্যাগি মাছ ধরছিলাম। আমি দুটো ছোট ছোট মহাশোল মাছ ধরে একটা পাথরের ওপর বসে সিগারেট খাচ্ছিলাম। এমন সময় জিওফ হকিন্স সেখানে এক হাতির পিঠে চড়ে এসে উপস্থিত। জিওফ হকিন্স পরে উত্তরপ্রদেশের কনজারভেটর অফ ফরেস্ট পদে উন্নীত হন। তিনি কয়েকজন বন্ধুকে আশা করছেন, কিন্তু বাড়িতে মাংস কম পড়ে যাওয়ায় .240 রুক রাইফেলটা নিয়ে বেরিয়ে পড়েছেন কিছু কাকার বা বনময়ূরীর সন্ধানে।
আমার মাছ ধরা হয়ে গিয়েছিল, তাই উনি বলতেই ওর সঙ্গে শিকারের সন্ধানে বেরিয়ে পড়তে রাজি হয়ে গেলাম। হাতিতে চড়ে আমরা নদীটা পেরিয়ে গেলাম এবং মাহুতকে কাকার ময়ূর পাওয়া যায় এমন একটা জঙ্গলের দিকে যেতে বললাম। আমরা যাচ্ছিলাম ছোট ছোট ঘাস আর বুনো কুলের জঙ্গলের মধ্যে দিয়ে। এমন সময় আমি দেখলাম একটা চিতল মরে পড়ে আছে একটা গাছের নিচে। হাতিটাকে থামিয়ে আমি নেমে গেলাম চিতলটা কিভাবে মরেছে দেখার জন্য। মাদি চিতলটা বয়স্ক আর মারাও গেছে প্রায় 24 ঘন্টা আগে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না দেখে আমি ভাবলাম বোধহয় সাপের কামড়েই মারা গেছে চিতলটা। আমি যখন হাতিতে ওঠার জন্য পেছন ফিরেছি তখন দেখি একটা পাতার উপর এক ফোঁটা তাজা রক্ত। রক্তের দাগের আকার দেখেই মনে হলো যে জানোয়ার থেকে রক্তটা ছিটকে পড়েছে সে মরা চিতলটার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। রক্তের ছিটে থেকে জানোয়ারটা যেদিকে গেছে সেদিকে লক্ষ্য করে দেখি সেদিকেও খানিকটা রক্তের দাগ। এই নতুন রক্তের দাগটা দেখে আমার অবাক লাগলো। তখন হাতিটাকে আমার অনুসরণ করতে বলে আমি রক্তের নিশানা মতো এগিয়ে গেলাম। ঘাসের ওপর দিয়ে 60-70 গজ যাওয়ার পর 5 ফুট উঁচু এক ঘন ঝোপের সামনে এসে পড়লাম। রক্তের দাগ যেখানে শেষ হয়েছে সেখানে এসে আমি দুহাত দিয়ে ঝোপটা ফাঁক করলাম, কারণ মাছ ধরার ছিপটা আমি হাতির পিঠে ফেলে এসেছিলাম। আমার হাতের ঠিক নিচেই একটা চিতল হরিণ পড়ে আছে, তার শিং দুটো যেন মখমলে মোড়া। হরিণটাকে একটা বাঘ খাচ্ছিল। আমি যেই ঝোপটা সরালাম বাঘটা আমার দিকে মুখ তুলে এমনভাবে তাকালো যার অর্থ হচ্ছে এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। আমিও নিজের মনে ওই একই কথা বলছিলাম। ভাগ্যক্রমে আমি এত হকচকিয়ে গিয়েছিলাম যে আমার নড়ার শক্তি পর্যন্ত ছিল না, আর খুব সম্ভব তখন আমার হৃৎপিণ্ডও বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমি দাঁড়িয়েছিলাম নিশ্চল পাথরের মতো। আমি বাঘটার এত কাছে ছিলাম যে সে ইচ্ছে করলেই ও থাবা বাড়িয়ে আমার মাথায় বুলিয়ে দিতে পারত, কিন্তু তা না করে বাঘটা কয়েক মুহূর্ত সোজা আমার মুখের দিকে চেয়ে উঠে দাঁড়ালো, ঘুরে গেল এবং অপূর্ব সাবলীল ভঙ্গিতে লাফ দিয়ে তার পেছনের ঝোঁকে চলে গেল। আমার আসার একটু আগে বাঘটা সেই কুল গাছের জঙ্গলে হরিণটাকে মেরেছে। আধমরা চিতলটার পাশ দিয়ে নিচে হরিণটাকে এই ঝোপের মধ্যে টেনে আনার সময় রক্তের দাগ রেখে এসেছে। সেই দাগই আমি অনুসরণ করছিলাম। হাতির পিঠে যে 3 জন ছিল তারা বাঘটা লাফ দেওয়ার পরে তাকে দেখতে পেল। মাহুত ভয় চিৎকার করে উঠল, খবরদার সাহিব, শের হ্যায়। ও আমাকে সাবধান হতে বলছিল। আমার লোকজনদের কাছে ফিরে এসে আমি 1 কাপ চা খেলাম। ততক্ষণে ওরা সারাওটা কেটে কুটে বয়ে নিয়ে যাওয়ার মতো করে তৈরি করলো। তারপর আমরা গেলাম পাথরের সেই খাঁচটার কাছে যেখানে রক্ত জমেছিল। এই 6 জনই আমার সঙ্গে বহুবার শিকারে গিয়েছে। রক্তের পরিমাণ দেখে ওরা বলল বাঘটার শরীরে এমন কোনো একটা গভীর ক্ষত হয়েছে যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই ওটা মারা যাবে। এ বিষয়ে আমি ওদের সঙ্গে একমত হতে পারলাম না, কারণ আমি জানি যে বাঘটা আঘাত পেয়েছে শরীরের ওপর। সময় পেলেই বাঘটা সেরে উঠবে এবং যত দিন সে বাঁচবে ততই তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। একটা সরু নালা একটা খাড়া পাহাড় বরাবর চলে গেছে। তার ডান দিকের জমিটা নালার দিকে ঢালু এবং সেই জমির ওপর ঘন জঙ্গল। জঙ্গলের নিচেটায় তেমন আগাছা নেই। নালার বাঁ দিকের জমিটা ওপরের দিকে উঠে গেছে, আর তাতে রয়েছে খাটো বাঁশ এবং অন্যান্য আগাছার ঘন জঙ্গল। এই ছবিটা মনে মনে ভেবে নিলেই বুঝতে পারবেন কীরকম জায়গায় আমি আমার লোকজনদের নিয়ে সেদিন সারা দিন কাটিয়েছিলাম। আমার পরিকল্পনা ছিল নালার ডান দিকটায় আমার লোকজনকে পাঠিয়ে সবচেয়ে উঁচু গাছ খুঁজে উঠে বসতে বলবো, যাতে তারা আমায় নজরে রাখতে পারে, আর যদি আমার দৃষ্টি আকর্ষণ করার দরকার থাকে তাহলে শীষ দিতে পারে। পাহাড়িরা কোনো কোনো ছোকরার মতো দাঁতের ফাঁকে শীষ দিতে ওস্তাদ। বাঘিনীর থেকে ওদের বিপদের কোনো আশঙ্কা নেই, কারণ ওদের দিকে বাঘটার লুকোনোর মতো কোনো ঝোপঝাড় নেই। তাছাড়া ওরা সবাই খুব ভালো গাছে উঠতে পারে। পাথরের খাঁজটা ছাড়ার পর বাঘিনীটার থাবার ছাপ দেখে বুঝলাম যে সেটা নালার বাঁ পাশ দিয়ে পাহাড়ের ওপর উঠে গেছে। এই পাহাড়ের পথেই আমি তার পিছু নিলাম। আমি অন্য কোথাও জোর দিয়ে বলেছি যে অরণ্যগাথা বিজ্ঞান নয় যে পাঠ্যপুস্তক পড়ে তা শেখা যাবে। এ শেখা যায় অল্প অল্প করে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
এই অভিজ্ঞতা অর্জন চিরকাল ধরে চলতে পারে, এর কোনো সময়ের সীমা নেই। অনুসরণ করার বিদ্যেও একইভাবে অর্জন করতে হয়। অনুসরণের কাজে এত ধরনের রকমফের আছে যে শিকারে গেলে এই কাজটি আমার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আর এই কাজে উত্তেজনাও প্রচুর। অনুসরণের ব্যাপারে দুটি পদ্ধতি মোটামুটি স্বীকৃত। একটি হলো রক্তের নিশানা অনুসরণ করা, আরেকটি হলো এমন একটি পথ অনুসরণ করা যেখানে রক্তের নিশানা নেই। এ দুটি পদ্ধতি ছাড়াও আমি অনেক সময় ঘায়ের মাছি বা মাংসভুক পাখি অনুসরণ করেও আহত জানোয়ারের সন্ধান পেয়েছি। কিন্তু যেহেতু জখমে সবসময় রক্ত পড়ে না, থাবার ছাপ দেখে অথবা গমনকালে ওরা গাছপালার জগতে যে আলোড়ন সৃষ্টি করে তাই দেখে জখম জানোয়ারকে অনুসরণ করতে হয়। অনুসরণের কাজ সহজ বা কঠিন হওয়া নির্ভর করে যে জমির ওপর দিয়ে অনুসরণ করা হচ্ছে তার ওপর, এবং যে জানোয়ারকে অনুসরণ করা হচ্ছে তার পায়ে শক্ত খুর না নরম থাবা তার ওপর। আমার চিৎকার শুনে বাঘিনীটা যখন পাথরের খাঁজ ছেড়ে যায় তখন তার ক্ষত দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তার বিষিয়ে ওঠা ক্ষত থেকে যে সামান্য পুঁজ গড়িয়ে পড়েছিল তা দেখে তাকে অনুসরণ করা সম্ভব নয়। যে মাটির উপর দিয়ে আমি যাচ্ছিলাম তাতে ওইভাবে অনুসরণ করা কঠিন নয়, কিন্তু এতে সময় লাগবে অনেক, আর তাতে বাঘিনীটারই লাভ হবে, কারণ তাকে অনুসরণ করে খুঁজে পেতে আমার যতই সময় বেশি লাগে ততই তার ঘাটা শুকিয়ে আসবে। শেষ পর্যন্ত তাকে হয়তো আর খুঁজেই পাবো না, কারণ গত কয়েকদিনের পরিশ্রমে আমিও ক্রমে কাহিল হয়ে পড়ছিলাম। প্রথম 100 গজ আমায় চলতে হলো হাঁটু সমান উঁচু ঢেকি শাকের মধ্যে দিয়ে। এইটুকু পথ তার চলার রাস্তা অনুসরণ করা কঠিন হলো না, কারণ সে গিয়েছে মোটামুটি সরল রেখা ধরে। এরপরেই শুরু হয়েছে রেঙ্গলের ঘন ঝোপ। আমার নিশ্চিত ধারণা হলো বাঘিনীটা এই ঝোপের মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু সে আমাকে আক্রমণ না করলে তাকে গুলি করার কোনো আশা আমার নেই, কারণ রিঙ্গল ঝোপের জড়াজড়ি করা গাছের মধ্যে দিয়ে গেলে আওয়াজ হবেই। ঝোপটা যখন প্রায় আধা আধি পেরিয়েছি তখন হঠাৎ একটা কাকার ডেকে উঠল। বাঘিনীটা তাহলে চলতে শুরু করেছে, তবে পাহাড় বেয়ে সোজা না উঠে সে নিশ্চয়ই বাঁ দিকে খোলা জায়গাটার দিকেই গেছে, কারণ কাকারটা তখনও একই জায়গায় দাঁড়িয়ে ডেকে চলেছে। আমি ফিরে এসে বাঁ দিকে গেলাম, কিন্তু সেদিকে কোনো খোলা জায়গা পেলাম না, কিংবা যে কাকার হরিণটা ডাকছিল তাকেও দেখতে পেলাম না। একটু পরেই কাকারটা থেমে গেল এবং কতকগুলি কালিজ পাখি কিচিরমিচির শুরু করে দিল। বাঘিনীটা তাহলে এখনও এগিয়ে চলেছে। আমি ঘাড় ঘুরিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। একটা শব্দ শুনে তার দিক এবং দূরত্ব ঠিক করা যে কোনো শিকারীর পক্ষেই একটা বিশেষ গুণ। আমি এ ব্যাপারটা প্রায় নিখুঁত করে এনেছি বলে আমার মনে মনে একটা গর্ববোধ ছিল, কিন্তু হঠাৎ আমি উপলব্ধি করলাম যে আমার সেই দুর্ঘটনায় ওই ক্ষমতাটি থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার নিরাপত্তার জন্য আর আমার শ্রবণ শক্তির ওপর নির্ভর করতে পারবো না। জঙ্গলের বাসিন্দাদের যে ভাষা শেখার জন্য আমার এত বছর লেগেছে সেই ভাষা শুনে আনন্দ পাওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। আমার কানের ওপর আর আমি কোনো দিনই নির্ভর করতে পারবো না। আমার অন্য কানটা ঠিক থাকলেও হয়তো কাজ চালানো যেত, কিন্তু সেটার পর্দাও বহুদিন আগে এক বন্দুক দুর্ঘটনায় আঘাত পেয়েছিল। যাই হোক, এ সম্বন্ধে 7-5 ভেবে এখন কোনো লাভ নেই। আমার যে অক্ষমতাই থাক না কেন, এখন আমি মেনে নিতে রাজি নই যে কোনো বাঘ, সে মানুষ খেকোই হোক আর যাই হোক, আমার ওপর টেক্কা দিয়ে যাবে। বিশেষ করে যখন আমরা দুজনেই দুজনের জীবনের ওপর তাক করে আছি আর পারিপার্শ্বিক অবস্থা কাউকেই বিশেষভাবে সাহায্য করছে না। আমি আবার সেই ঝোপে ফিরে এলাম। এবার বাঘিনীটাকে খোঁজার চেষ্টা করলাম সম্পূর্ণ দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে। বারবার সাম্বার, কাকার, হরিণ আর হনুমানের ডাক থেকেই বুঝলাম এ বনে শিকার আছে প্রচুর। কালিজ, যে রসিকদামা ডাক শুনে বুঝলাম এখন পাখিরাও ভিড় করেছে বাঘিনীটার চারিদিকে। সাধারণত এই শব্দগুলোই আমায় পথ চিনিয়ে নিয়ে চলে, কিন্তু এখন সেদিকে কোনো নজর না দিয়ে
আমি বাঘিনীটাকে ধীরে ধীরে অনুসরণ করে চললাম। এখন সে পাহাড়ের ওপর উঠছে, কখনো চলছে সোজা, কখনো এঁকে বেঁকে এ ঝোপ ও ঝোপের মধ্যে দিয়ে। পাহাড়ের প্রায় মাথায় একটা মাঠের মতো জায়গা, ছোট্ট শক্ত শক্ত ঘাসে ভরা। জায়গাটার আয়তন হবে প্রায় 100 গজ। এই খোলা জায়গাটার ওধারে ঘন আগাছার দুটো বড় ঝোপ রয়েছে। এ দুটো ঝোপের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা গিয়ে উঠেছে একেবারে পাহাড়টির মাথায়। এই ঘাসের ওপর আমি বাঘিনীটার থাবার ছাপ হারিয়ে ফেললাম। বাঘিনীটা টের পেয়েছিল তাকে খুব কাছ থেকে অনুসরণ করা হচ্ছে, তাই সে যতটা সম্ভব আড়াল নিয়েই চলার চেষ্টা করছিল। আমার ডান পাশের ঝোপটি অন্য ঝোপটির থেকে গজ 30 কাছে, তাই আমি ডান দিকটাই প্রথমে দেখা ঠিক করলাম। আমি যখন জঙ্গলটা 2-1 গজের মধ্যে এসে পড়েছি, তখন হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে যাওয়ার শব্দ শুনলাম। ডালটা ভাঙল যেন কোনো ভারী জানোয়ারের চাপে। আমার নিশ্চিত ধারণা হলো যে শব্দটা বাঁ দিকের ঝোপ থেকেই আসছে। আমি ঘুরে শব্দটা লক্ষ্য করে বাঁ দিকের ঝোপের দিকে এগোলাম। এইটাই হলো ওই দিন আমার দ্বিতীয় মারাত্মক ভুল। প্রথমটা হলো চিৎকার করে আমার লোকজনকে চা করতে বলা। এখন আমার লোকজন পরে আমাকে বলেছিল আমি নাকি প্রায় বাঘিনীটার পায়ে পায়েই খোলা জায়গাটা পেরিয়েছিলাম। আমি যখন বাঁ দিকে ফিরলাম, তখন সে ঝোপের কয়েক গজ ভেতরেই একটা ছোট্ট খোলা জায়গায় শুয়েছিল, আর নিশ্চয়ই সে আমার অপেক্ষাতেই ছিল। বাঁ দিকের ঝোপে বাঘিনীটার কোনো চিহ্ন না দেখে আমি আবার খোলা জায়গাটায় ফিরে এলাম। হঠাৎ শুনলাম আমার লোকজনদের শীষ। ওরা আমার ডান দিকে কয়েকশো গজ দূরে একটা গাছের উপর উঠেছিল। আমি ওদের দিকে ফিরে হাত নেড়ে জানালাম যে ওদের আমি দেখতে পেয়েছি। তখন তারা হাত পা নেড়ে সংকেত করে আমায় একবার ওপর একবার নিচে দেখাতে লাগলো। ওরা আমায় বোঝাবার চেষ্টা করছিল যে বাঘটা পাহাড়ের চূড়ায় উঠে অন্য দিক দিয়ে নেমে গেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সরু পথটা ধরে পাহাড়ের মাথায় উঠে ওপারে খানিকটা খোলা জায়গা দেখতে পেলাম। ওই জায়গাটায় সদ্য সদ্য ঘাস পোড়ানো হয়েছে, আর আগের দিন বিকেলে বৃষ্টি হওয়ার দরুন সেই জমির ছাই মাখা মাটি ভিজে রয়েছে। ভিজে মাটির ওপর আমি বাঘিনীর থাবার ছাপ পেলাম। পাহাড়টা ধীরে ধীরে ঢালু হয়ে একটা ছোট্ট ঝর্ণার দিকে নেমে গেছে। আমি যেদিন তল্লাকাটো এসে পৌঁছই, সেদিন এই নদীটাই পার হয়েছি কয়েক মাইল ওপর দিয়ে। শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করে জল খেয়ে বাঘিনীটা ঝর্ণা পার হয়ে ওপারের গভীর জঙ্গলে ঢুকে পড়েছে। তখন সন্ধে হয়ে আসছে, তাই আমি পাহাড়ের ওপর ফিরে এলাম এবং আমার লোকজনদের ডেকে নিলাম। যে বড় পাথরটার কাছ থেকে আমি বাঘিনীটার থাবার ছাপ অনুসরণ করতে শুরু করি, সেখান থেকে ঝর্ণাটা পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইল 4। কিন্তু ওই পথটা অতিক্রম করতে আমার সময় লেগেছে প্রায় 7 ঘন্টা। দিনটা যদিও ব্যর্থ হয়েছে, কিন্তু সময়টা কেটেছে বেশ উৎসাহ উত্তেজনার মধ্যে দিয়েই। এ শুধু আমার কথা নয়, আমাকে তো এগোবার সময় প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে যাতে মানুষ খেকোর খপ্পরে না পড়ি। গাছের ওপর থেকে আমার ও বাঘিনীটার প্রতিটা গতিবিধি লক্ষ্য করা আমার গাড়োয়ালি লোকজনদের পক্ষেও কম উত্তেজনার হয়নি। দিনটাও ছিল আমাদের পক্ষে দীর্ঘ। বেরিয়েছি সেই ভোরবেলায়, আর যখন ক্যাম্পে ফিরলাম তখন রাত প্রায় 8টা। পরদিন সকালে আমার লোকজনেরা যখন খাওয়া দাওয়া সারছিল, আমি বাঘের চামড়াগুলো আবার নতুন করে মাটিতে গেঁথে গেঁথে শুকোতে দিলাম, আর কাঁচা জায়গাগুলোতে ছাই আর ফিটকিরি ঘষে ঘষে লাগিয়ে দিলাম। বাঘের চামড়ার জন্য অনেক যত্ন করতে হয়, কারণ চর্বি পুরো ছাড়িয়ে না নিলে বা কান, ঠোঁট, থাবা এগুলো খুব ভালোভাবে পরিষ্কার না করলে চামড়ার লোমগুলো খসে পড়তে থাকে, ফলে চামড়াটা নষ্ট হয়ে যায়। দুপুরের কিছু আগেই আমি বেরোবার জন্য তৈরি হয়ে নিলাম। 2 জন লোককে ক্যাম্পে রেখে গেলাম সারাও এর চামড়াটার ব্যবস্থা করার জন্য। বাকি 4 জনকে সঙ্গে নিয়ে আগের দিন বিকেলে বাঘিনীকে যে পর্যন্ত অনুসরণ করেছি সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যে উপত্যকার ওপর দিয়ে ঝর্ণাটা বয়ে গেছে সেটা বেশ চওড়া, মোটামুটি সমতল, আর তার বিস্তার হচ্ছে পশ্চিম থেকে পূব দিকে। উপত্যকার বাঁ দিকে সেই পাহাড়টা যার ওধারে কাল আমি বাঘিনীটাকে অনুসরণ করেছি। ডান দিকের পাহাড়টার ওপর দিয়ে চলে গেছে টনকপুরে যাওয়ার রাস্তাটা। মানুষ খেকোর দৌরাত্ম্য শুরু হওয়ার আগে
তল্লাকটের যত গরু মোষ চড়ানোর জন্য নিয়ে আসা হতো এই উপত্যকাটায়। এর ফলে উপত্যকাটা জুড়ে জালের মতো ছড়িয়ে আছে সরু সরু গরু মোষ চলার পথ আর মধ্যে মধ্যে বুজে আসা নালা। উপত্যকাটার চারিদিকে নানা আকারের ঘাস, ঘন আগাছার ঝোপ আর জঙ্গল। এই পথগুলোর ওপর সাম্বার, কাকার, ভালুকের থাবার ছাপও দেখলাম। এগুলো মারার পক্ষে জায়গাটা প্রশস্ত সন্দেহ নেই, কিন্তু একটা মানুষ খেকো বাঘকে খুঁজে বার করা এ ধরনের জমির ওপর বেশ দুঃসাধ্য ব্যাপার। বাঁদিকের পাহাড়টা থেকে উপত্যকার অনেকটা দেখা যায়, তাই আমি আমার লোকজনদের পাহাড়ের মাথায় গাছের ওপর চড়িয়ে দিলাম। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 200 গজ মতন। এতে তারা চারিদিকে নজরও রাখতে পারবে আর প্রয়োজন হলে এগিয়েও আসতে পারবে। সব ব্যবস্থা করে আমি গেলাম আগের দিন বাঘিনীটার থাবার ছাপ অনুসরণ করে যে জায়গাটা পর্যন্ত গিয়েছি সেই জায়গায়। বাঘিনীটা আমার গুলিতে আহত হয় 7ই এপ্রিল, আর আজ 10ই। সাধারণভাবে আঘাত পাওয়ার পর 24 ঘন্টা কেটে গেলে বাঘ আর বিপজ্জনক থাকে না, অর্থাৎ মানুষ দেখলেই আক্রমণ করে না। কিন্তু এ নিয়মেরও ব্যতিক্রম দেখা যায়, আর তা নির্ভর করে ক্ষতের গভীরতা এবং আহত বাঘের মেজাজের ওপর। আঘাত সামান্য হলে 24 ঘন্টা পরে লোকজনের সাড়া পেলে বাঘ সাধারণত সরে যায়, কিন্তু শরীরের ক্ষত যদি খুব যন্ত্রণাদায়ক হয় তাহলে বাঘ বেশ কিছুদিন ধরে ভয়ের কারণ হয়ে থাকে। এ বাঘিনীটার ক্ষত ঠিক কী ধরনের সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। গতকাল সারাদিন যখন সে আমায় আক্রমণের কোনো চেষ্টা করেনি, তখন তাকে আহত বাঘ বলে মনকে স্তোকবাক্য না দিয়ে সোজাসুজি মানুষকে ভাবাই ভালো। এতক্ষণে বাঘিনীটা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, কারণ মেয়েটিকে মেরে বাচ্চাদের সঙ্গে ভাগ করে খাওয়ার পর তার পেটে আর কিছুই পড়েনি। বাঘিনীটা যেখানে ঝর্ণাটা পার হয়েছে সেখানে 3 ফুট চওড়া ও 2 ফুট গভীর একটা বৃষ্টির জলের নালা ছিল। ওই নালাটার দুদিকেই ঘন আগাছার ঝোপঝাড়। বাঘিনীটা গিয়েছে ওই নালার পথ ধরেই। ওর থাবার ছাপ অনুসরণ করে এসে পড়লাম একটা গরু মোষ চড়ার পথে। এখানে নালাটা ছেড়ে ও ডান দিকের রাস্তায় গিয়েছে। এই রাস্তা ধরেই 300 গজ মতো এগিয়ে একটা ঘন পাতাওয়ালা গাছ, এর নিচেই শুয়ে বাঘিনীটা রাত কাটিয়েছে। ক্ষতর যন্ত্রণায় সে সারা রাত ছটফট করেছে, এপাশ ওপাশ করেছে, কিন্তু পাতার ওপর কোনো রক্ত বা পুঁজের দাগ চোখে পড়ল না। এখান থেকেই তার থাবার টাটকা ছাপ দেখে আমি এগোতে লাগলাম। আমাকে এগোতে হচ্ছিল খুব সাবধানে। সন্ধ্যের মধ্যে তার থাবার ছাপ ধরে বহু পথ আমার হাঁটা হলো। বহু নালা, জন্তু, জানোয়ার, গরু, মোষের পায়ে চলার পথ আমি পেরিয়ে এলাম, কিন্তু এখন পর্যন্ত বাঘিনীটার লেজের ডগাটুকু পর্যন্ত আমার নজরে পড়েনি। সূর্যাস্তের পর আমি আমার লোকজনদের ডেকে জড়ো করে ক্যাম্পে ফিরে গেলাম। রাস্তায় ওরা আমাকে বলল যে জন্তু, জানোয়ার আর পাখির ডাকে ওরা বাঘিনীটা জঙ্গলের কোনখান দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু ওরাও বাঘিনীটাকে দেখেনি। যে মানুষ খেকো বাঘ চোট খায়নি তাকে শিকার করতে যখন হাওয়ার উল্টো মুখে হাঁটতে হয়, তখন সবচেয়ে বড় ভয় থাকে পেছন থেকে আক্রান্ত হওয়ার। অবশ্য দুপাশ থেকেও বাঘ লাফিয়ে পড়তে পারে, তবে সে বিপদ তুলনামূলকভাবে কম। হাওয়াটা যখন থাকে পেছন দিকে তখন ভয় থাকে শুধু দুদিক থেকে আক্রান্ত হওয়ার। ঠিক তেমনি হাওয়াটা যদি বইতে থাকে ডান দিক থেকে, তাহলে বাঁ দিকে আর পেছনে বিপদের আশঙ্কা থাকে, আর বাঁ দিক থেকে যখন হাওয়া বয় তখন ডান দিকে আর পেছনে নজর রাখা উচিত। এর কোনো ক্ষেত্রেই বাঘ মানুষকে হোক বা নাই হোক, সামনের দিক থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কারণ একেবারে মুখোমুখি কোনো জিনিসকে আক্রমণ করা বাঘের স্বভাব বিরুদ্ধ। সাধারণভাবে মানুষকে ওরা এমন একটা দূরত্ব থেকে আক্রমণ করে যেখান থেকে ওরা শিকারের ওপর লাফ দিয়ে পড়তে পারে। সেই জন্যই আহত বাঘের চেয়ে মানুষকে ওরা অনেক বেশি বিপজ্জনক, কারণ আহত বাঘ আক্রমণের সময় সব সময় একটা দূরত্ব মেনে চলে, সে 10-20 গজই হোক বা 100 গজই হোক। তার মানে মানুষকে আক্রমণ করলে প্রস্তুতির কোনো সময় পাওয়া যায় না, যা কিছু করার তা করতে হয় বিদ্যুৎ গতিতে। কিন্তু আহত বাঘের ক্ষেত্রে অন্তত রাইফেলটা তোলা, কোনো রকমে নিশানা করার সময়টা পাওয়া যায়। কিন্তু উভয় ক্ষেত্রেই গুলি চালাতে হবে চট করে, আর আকুল প্রার্থনা জানাতে হবে যে 2-1 আউন্সের একটা শীষের টুকরো
যেন কয়েকশো পাউন্ড মাংস পেশি আর হাড়ের চলার গতি রুদ্ধ করে। এই বাঘিনীটার বেলায় আমি জানতাম যে ক্ষতর জন্য ওটা আমার ওপর লাফিয়ে পড়তে পারবে না, আর আমি যদি কোনো রকমে ওর আওতার বাইরে থাকতে পারি তবেই আমি নিরাপদ। কিন্তু ওকে দেখার পর গত 4 দিনে ওর জখমটা হয়তো সম্পূর্ণ শুকিয়ে গেছে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্য আমি যেদিন 11ই এপ্রিল সকালে ওর পায়ের ছাপের ফেলে আসা জায়গাটা খুঁজতে বেরোলাম, আমি মনে মনে ঠিক করে নিলাম যে কোনো পাথর, ঝোপঝাড়, গাছ বা অন্য যা কিছুর পেছনে বাঘিনীটা লুকিয়ে থাকতে পারে এমন জায়গা থেকে দূরে দূরে থাকব। বাঘিনীটা গতকাল সন্ধ্যাবেলা টনকপুরের রাস্তার দিকে এগোচ্ছিল। যেখানে ও শুকনো ঘাসের ওপর রাত কাটিয়েছিল সে জায়গাটা আবার আমি খুঁজে বার করলাম। তারপর ওর টাটকা থাবার ছাপ ধরে এগোলাম। ঘন ঝোপঝাড় সে এড়িয়ে গেছে, সম্ভবত তার মধ্যে দিয়ে নিঃশব্দে চলতে পারবে না বলেই। যেভাবে সে নালা, জন্তু জানোয়ারের চলার পথ ধরে এগিয়েছে তা দেখে মনে হয় ওর চলাটা সম্পূর্ণ উদ্দেশ্যহীন নয়। হয়তো কিছু মেরে খাওয়ার মতলব আছে ওর। কিছু দূর এগিয়েই একটা নালার মধ্যে দেখলাম বাঘিনীটা একটা বাচ্চা কাকার হরিণ পেয়েছে। বাচ্চাটার বয়স কয়েক সপ্তাহ হবে কিনা সন্দেহ। বাচ্চাটা যখন বালির ওপর শুয়ে রোদ্দুরে ঘুমোচ্ছিল তখন বাঘিনীটা ওকে ধরে। এমনভাবে ওটাকে খেয়েছে যে ওর ছোট ছোট খুরুগুলো ছাড়া আর দেহের কিছুই অবশিষ্ট নেই। আমার থেকে তখন বাঘিনীটার দূরত্ব মিনিট খানেক কি মিনিট দুয়েকের। বুঝলাম বাচ্চা হরিণটা খেয়ে বাঘিনীটার কিছুই হয়নি, শুধু খিদে বেড়ে গেছে। তাই আরও সতর্ক হয়ে গেলাম। যে নালা, জন্তু জানোয়ারের পায়ে চলার পথ ধরে বাঘিনীটা এগোচ্ছিল সেগুলো মাঝে মাঝে এঁকে বেঁকে ঝোপ ঝাড় পাথরের মধ্যে দিয়ে গিয়েছে। আমার শরীরের অবস্থা ভালো থাকলে পিছু নিয়েই বাঘিনীটার নাগাল হয়তো আমি পেয়ে যেতাম, কিন্তু ভাগ্যের মার ছাড়া কি বলবো। সেদিন আমার শরীর একেবারেই ভালো ছিল না। আমার মাথা, মুখ, গলা সব এত ফুলে গিয়েছিল যে ওপর নিচে বা পাশে ঘাড় ফেরানোই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তার ওপর বাঁ চোখটা ফুলে প্রায় বন্ধ হয়ে এসেছে। যাই হোক, সৌভাগ্যক্রমে আমার ডান চোখটা ভালোই ছিল, আর তখন পর্যন্ত আমার শ্রবণ শক্তি সম্পূর্ণ চলে যায়নি। সেদিন সারাটা দিন আমি বাঘিনীটার পেছনে পেছনে ঘুরলাম। আমি ওকে দেখিনি, আর আশা করি সেও আমাকে দেখতে পায়নি। যেখানেই সে কোনো জলের নালা ধরে, জন্তু জানোয়ার বা গরু বাছুর চলার পথ ধরে গভীর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গেছে, সেখানেই আমি সেই ঝোপঝাড়গুলো এড়িয়ে ঘুরে গিয়ে উল্টো দিকে আবার বাঘিনীর থাবার ছাপ খুঁজে গিয়েছি। এই অঞ্চলটা ভালো করে জানা না থাকায় আমার অসুবিধা আরও বেড়ে গিয়েছিল। এর জন্য যে শুধু প্রয়োজনের থেকে বেশি মাইল আমাকে হাঁটতে হলো তাই নয়, বাঘিনীটার গতিবিধি অনুমান করা বা তার মোকাবিলা করাও আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। সেদিনকার মতো আমার অনুসরণ যখন শেষ হলো, বাঘিনীটা তখন গ্রামের পথে পা বাড়িয়েছে। ক্যাম্পে ফিরে এসে বুঝতে পারলাম যে দুঃসময়ের ভয় আমি করছিলাম তা এসে গিয়েছে। একটা ফোড়া থেকে দুঃসহ যন্ত্রণা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছিল শিরায় শিরায়। মাথায় যেন হাতুড়ির ঘা মারছিল। একটার পর একটা বিনিদ্র রাত কাটানো আর শুধু চা খেয়ে থাকা আমার সব সাহস যেন শুষে নিচ্ছিল। আরও একটা রাত বিছানায় বসে বসে যন্ত্রণায় ছটফট করা। কি একটা যেন ঘটবে তারই অপেক্ষায় থাকা। এই চিন্তাটাই আমার কাছে কেমন অসহ্য বোধ হলো। আমি তল্লাদেশে এসেছি ওখানকার পাহাড়ি লোকজনদের সন্ত্রাসমুক্ত করব বলে, আর নিজের খারাপ সময়টাও কিছুটা কাটিয়ে উঠব বলে। কিন্তু এ পর্যন্ত যা করেছি তাতে ওখানকার লোকজনের বিপদ কাটা দূরে থাক, বরং বেড়েই গেছে। বাঘিনীটা গত 8 বছরে প্রায় 150 মানুষ মেরেছে। এখন ওর স্বাভাবিক শিকারের ক্ষমতা না থাকলে আর জখমটা সেরে না উঠলে সবচেয়ে সহজে যা মারা যায়, অর্থাৎ মানুষ, তাইও মারবে। কারণ ওকে খেতে তো হবেই কিছু। বাঘিনীটার সঙ্গে একটা শেষ বোঝাপড়া আমায় করতেই হবে, আর সেটা আজ রাতেই বা হবে না কেন? চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ি কায়দায় তৈরি প্রচুর দুধ দেওয়া 1 কাপ চা খেয়ে আমি রাতের খাওয়া সারলাম। তারপর আমার 8 জন লোককে ডেকে ভালো করে বুঝিয়ে দিলাম তারা যেন কাল বিকেল পর্যন্ত আমার জন্য এই গ্রামেই অপেক্ষা করে। তার মধ্যে যদি আমি না ফিরি
তাহলে তারা যেন আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সকালবেলা নৈনিতালে রওনা হয়ে যায়। বলা শেষ হলে আমি বিছানার ওপর থেকে রাইফেলটা তুলে নিয়ে উপত্যকার দিকে নেমে গেলাম। আমার লোকেরা আমার সঙ্গে দীর্ঘকাল ধরে আছে, ওরা আমাকে ভালো করেই জানে, তাই কোথায় যাচ্ছি কেউ জিজ্ঞেস করলো না, বা আমায় থামাবারও চেষ্টা কেউ করলো না। তারা সব চুপচাপ দাঁড়িয়ে আমায় চলে যেতে দেখলো। তাদের গালবে রূপলি রেখার মতো যদি কিছু দেখে থাকি, সে নিশ্চয়ই আমার মনের ভুল। কি জানি, চাঁদের আলোয়ও তো অনেক রকম বিভ্রম হয়। আমি যখন চলে গেলাম তখন ওরা সার বেঁধে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। আমার ছেলেবেলার সবচেয়ে আনন্দ স্মৃতির মধ্যে একটি হচ্ছে শীতকালে যখন আমরা দল বেঁধে চাঁদের আলোয় জঙ্গলে বেড়াতে যেতাম আর ফিরে এসে প্রচুর চা খাবার খেতাম। এইভাবে হাঁটা অভ্যেস করলে রাতের জঙ্গল সম্বন্ধে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় আছে তার অনেকখানি কেটে যায়। আর তাছাড়া জঙ্গলে রাতে যে নানা ধরনের শব্দ হয় তার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ মেলে। এরপরে আমার বহু বছরের অভিজ্ঞতা জঙ্গল সম্বন্ধে আমার জ্ঞান আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সেই 11ই এপ্রিল রাতে কাক ডাকা জ্যোৎস্নায় যখন আমি তল্লাদেশের মানুষখেকোর সঙ্গে আমার শেষ বাজি ধরার জন্য বেরোলাম, তখন আমার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। যদিও অনেকের কাছেই মনে হবে এইভাবে বেরোনো আত্মহত্যারই সামিল। বাঘ সম্বন্ধে আমার আগ্রহ দীর্ঘদিনের, প্রায় যতদূর আমার স্মৃতি যায় ততদিনের। আর এমন একটা অঞ্চলে আমার জীবন কেটেছে যেখানে বাঘও ছিল প্রচুর, আর তাদের লক্ষ্য করার সুযোগও আমার যথেষ্ট ছিল। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা বাঘ দেখব, বাস, আর কিছু দরকার নেই। পরে আমার বাঘ মারার ইচ্ছে হলো। পায়ে হেঁটে বাঘ মারলাম 50 টাকায় কেনা একটা সৈন্যদলের রাইফেল দিয়ে। এটা কিনেছিলাম এক জাহাজির কাছ থেকে, মনে হয় চোরাই মাল। পরে ও ওটাকে শিকারের রাইফেল বানিয়ে নিয়েছিল। যাই হোক, তারও পরে আমার ইচ্ছে হলো বাঘের ছবি তোলার। কালক্রমে আমার এই 3টে ইচ্ছেই পূরণ হয়েছিল। এই ছবি তোলার সময়ই বাঘ সম্বন্ধে যেটুকু আমি জানি সেটা জানার সুযোগ আমার হয়েছে। সরকারের কাছ থেকে জঙ্গলের স্বাধীনতা পাওয়ার পর, যা আমি ছাড়া অন্য একজন একমাত্র শিকারী ভারতবর্ষে পেয়েছেন, আমি স্বাধীনভাবে অবাধে ব্যাঘ্র অধ্যুষিত সব জঙ্গলে ঘোরার প্রচুর সুযোগ পেয়েছি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, একবার এক নাগাড়ে 4.5 মাস ধরে লক্ষ্য করে তাদের স্বভাব ও শিকারের কাছে তাদের এগিয়ে আসা, শিকারকে মারা ইত্যাদি সম্বন্ধে কিছু জানতে পেরেছিলাম। বাঘ কখনো তার শিকারের পেছনে ধাওয়া করে না। হয় সে শিকারের জন্য ওঁত পেতে বসে থাকে, না হয় তাকে গোপনে অনুসরণ করে। উভয় ক্ষেত্রেই সে হয় লাফ দিয়ে শিকারের ঘাড়ে পড়ে, না হয় কয়েক গজ দৌড়ে তারপরে লাফ দেয়। কোনো জানোয়ার যদি বাঘের লাফ দেওয়া দূরত্বটা এড়িয়ে চলতে পারে, বাঘকে যদি ঠিক মতো অনুসরণ করতে না দেয়, আর দৃশ্য, গন্ধ, শব্দ থেকে বিপদের আভাস বুঝে নিতে পারে, তাহলে তার আর পরিণত বয়স পর্যন্ত বাঁচায় কোনো বাধা নেই। জানোয়ারদের যে তীক্ষ্ণ ঘ্রাণশক্তি, মানুষের তা নেই। কারণ সভ্যতা অনেক কিছুর মতো মানুষের এই ক্ষমতাটিও কেড়ে নিয়েছে। তাই মানুষ যখন কোনো মানুষখেকোর কবল থেকে বাঁচার চেষ্টা করে, তখন নিরাপত্তার জন্য তাকে সম্পূর্ণ নির্ভর করতে হয় তার দৃষ্টিশক্তির ওপর। আমার মানসিক চাঞ্চল্য আর শারীরিক যন্ত্রণার জন্য সে রাতে যখন বেরিয়ে পড়লাম, তখন আমার বিরাট একটা অসুবিধা ছিল, এই যে সে রাতে শুধু একটা চোখেই আমি দেখতে পাচ্ছিলাম। অসুবিধাটা যাতে মনের শিকড় গেড়ে না বসে, সেই জন্য আমি মনকে প্রবোধ দিচ্ছিলাম এই ভেবে যে আমি যদি বাঘিনীটার খুব কাছাকাছি না যাই তাহলে সে আমার কিছুই করতে পারবে না, অথচ আমি তাকে অনেক দূর থেকেই মারতে পারবো। আমি আমার লোকজনকে নির্দেশ দিয়েছিলাম পরদিন সন্ধ্যাবেলার মধ্যে আমি না ফিরলে নৈনিতালে চলে যেতে, তা বাঘিনীটার সঙ্গে পেরে উঠব না বলে নয়। আমার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলব, হয়তো নিজেকে রক্ষা করার মতো শক্তি আমার থাকবে না। কোনো জায়গা দিয়ে এগোনোর সময় মনে মনে একটা মানচিত্র এঁকে নেওয়ার সুবিধা হলো ফেরার সময় কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে অসুবিধা হয় না। যেখানে বাঘিনীটার থাবার ছাপ ছেড়ে আমি চলে এসেছিলাম, সেখান থেকেই আবার অনুসরণ শুরু করলাম। আমার ভাগ্য ভালো, কারণ বাঘিনীটা এগোচ্ছিল বুনো জন্তু জানোয়ার ও গরু মোষের পায়ে চলার পথ ধরেই। অন্য কোনো পথ ধরে গেলে
আমার পক্ষে হয়তো অনুসরণ চালানো সম্ভব হতো না। সম্বার আর কাকারগুলো এখন মাঝে মাঝেই খোলা জায়গায় বেরিয়ে আসছে, কেউ ঘাস খেতে, কেউ আত্মরক্ষার জন্য। আমি তাদের বিপদ সংকেত ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ওদের গতিবিধি দেখেই আন্দাজ করতে পারছিলাম বাঘিনীটা কখন চলতে শুরু করেছে বা কোন দিকে যাচ্ছে। একটা সরু আঁকা বাঁকা গরু মোষের পায়ে চলার পথ ধরে বাঘিনীটার থাবার ছাপ ঢুকেছে একটা ঘন আগাছাপূর্ণ ঝোপের মধ্যে। আমি ঝোপটা ঘুরে অন্যদিকে গিয়ে আবার থাবার ছাপটা ধরার চেষ্টা করলাম। ঝোপটা পেরোতে আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি সময় আমার লাগলো। ঝোপটা পেরিয়ে একটা খোলা জায়গা, ছোট ছোট ঘাসে ভরা, আর মাঝে মাঝে বড় বড় ওক গাছ। এখানে একটা বেশ বড় সড়ো গাছের ছায়া দাঁড়ালাম। হঠাৎ ছায়াটা নড়াচড়া থেকে অনুমান করলাম যে গাছটার ওপর নিশ্চয়ই হনুমানদের বাস। রওনা হওয়ার পর প্রায় 18 ঘন্টা ধরে এক নাগাড়ে আমি বহু পথ হেঁটেছি। এই জায়গাটা মোটামুটি নিরাপদ, কারণ বিপদের আভাস পেলেই হনুমানগুলো আমায় সতর্ক করে দেবে। সেই জন্য ভাবলাম এখানেই কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। গাছটার গুঁড়িতে হেলান দিয়ে ঝোপটার দিকে মুখ করে আধ ঘন্টাটাক বিশ্রাম করেছি কি না করেছি, এমন সময় একটা বুড়ো হনুমান বিপদ সংকেত জানিয়ে ডেকে উঠল। বাঘিনীটা ঝোপ ছেড়ে খোলা জায়গাটায় বেরিয়ে এসেছে, তাই হনুমানটা দেখতে পেয়েছে ওকে। কিছুক্ষণের মধ্যেই আমিও দেখতে পেলাম বাঘিনীটাকে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ছে। ও ছিল আমার ডান দিকে প্রায় 100 গজ দূরে। ঝোপটার থেকে ওর দূরত্ব তখন প্রায় 10 গজ। আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে ও ডেকে ওঠা হনুমানটার দিকে তাকিয়ে দেখল। রাত্রিরে গুলি চালানোর অভ্যেস আমার আছে, কারণ শীতকালে কালাধুঙ্গিতে আমাদের প্রজাদের ক্ষেত খামার শুয়োর হরিণের হাত থেকে বাঁচানোর জন্য প্রায়ই আমার তলব পড়ত। পরিষ্কার চাঁদের আলোয় প্রায় 100 গজ দূরত্ব পর্যন্ত কোনো জানোয়ারকে আমি মোটামুটি নিশ্চিতভাবে মারতে পারি। অধিকাংশ শিকারীর মতো গুলি চালানোর সময় আমি 2 চোখই খোলা রাখি, কারণ এক চোখ দিয়ে জানোয়ারটাকে লক্ষ্য করা যায় আর অন্য চোখ দিয়ে রাইফেলের নিশানা ঠিক করা যায়। অন্য যে কোনো সময় হলে আমি বাঘিনীটা উঠে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করতাম, তারপরে গুলি করতাম। কিন্তু ভাগ্যক্রমে আমার বাঁ চোখটা বন্ধ, আর এক চোখে গুলি চালানোর পক্ষে 100 গজ দূরত্বটা অনেকটা বেশি। আগের 2 রাত বাঘিনীটা একটা জায়গায় শুয়েই রাত কাটিয়েছে, হয়তো বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়েছে। আজও ও তাই করতে পারে। এখনও শুয়ে আছে পেটের ওপর ভর দিয়ে, মাথাটা উপর দিকে করে। কিন্তু রাত্রে ও যদি পাশ ফিরে শোয় আর ঘুমিয়ে পড়ে, তাহলে আমি সেই গরু মোষ চলার পথটায় ফিরে গিয়ে ওর থাবার ছাপ দেখে দেখে ঝোপটার পাশ দিয়ে ওর গজ 10 মধ্যে পৌঁছতে পারি, কিংবা আমি খোলা জায়গাটার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে ওর কাছাকাছি যেতে পারি, যেখান থেকে আমার গুলি নিশ্চিত লক্ষ্যভেদ করবে। যাই হোক, এখন আমার নিশ্চল হয়ে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। এখন সবই নির্ভর করছে বাঘিনীটার মর্জির ওপর। বাঘিনীটা একভাবেই শুয়ে রইল প্রায় আধ ঘন্টা কি তারও বেশি। মাঝে মাঝে মাথাটা সে নাড়াচ্ছিল এদিক সেদিক। বুড়ো হনুমানটা ঘুম জড়ানো গলায় বিপদ সংকেত দিয়েই চলল। শেষে বাঘিনীটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার ডান দিক বরাবর চলতে শুরু করলো। দেখেই বুঝলাম হাঁটতে ওর খুব কষ্ট হচ্ছে। ও যেদিকটা যাচ্ছে সেদিকে ওর ঠিক সোজাসুজি একটা 10-15 ফুট গভীর খোলা নালা। নালাটা প্রায় 20-25 ফুট চওড়া। এখানে আসার পথে নিচের দিকে নালাটা আমায় পেরোতে হয়েছিল। বাঘিনীটা এখন আমার থেকে প্রায় 150 গজ দূরে চলে গেছে। ওর আমাকে দেখতে পাওয়ার সম্ভাবনাও কম, তাই আবার অনুসরণ শুরু করলাম। এই গাছ ও গাছের আড়ালে গা ঢাকা দিয়ে ওর থেকে আরও একটু তাড়াতাড়ি হেঁটে ও নালা পর্যন্ত পৌঁছানোর আগেই আমি আমাদের দূরত্বটা কমিয়ে আনলাম 50 গজে। বাঘিনীটা এখন আমার লক্ষ্যের সীমার মধ্যে, কিন্তু ও দাঁড়িয়ে আছে ঘন ছায়ার আড়ালে। ওর লেজের যেটুকু আমি দেখতে পাচ্ছিলাম তা দেখে গুলি করা সম্ভব নয়। ও একইভাবে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। সে এক দীর্ঘ উদ্বিগ্ন মিনিট। তারপর নালাটা পেরোনোই ঠিক করলো ও। খুব ধীরে ধীরে এগিয়ে গেল নালাটার পাড়ে। বাঘিনীটা চোখের সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি ঝুঁকে পড়ে কোনো শব্দ না করে সামনে দৌড়তে শুরু করলাম। মাথা নিচু করে দৌড়ানো
আমার পক্ষে নেহাতই বোকামো হয়েছে, কারণ কয়েক গজ দৌড়ানোর পরই আমার মাথা ঘুরতে লাগলো। আমার কাছেই মাত্র কয়েক ফুটের ব্যবধানে ছিল দুটি ওক গাছের চারা। পরস্পরের গায়ে ঘেঁষে ছড়িয়েছে তাদের ডালপালা। আমি মাটিতে রাইফেল রেখে একটা গাছে প্রায় 10-12 ফুট উঠে গেলাম। এখানে বসার, পা মেলার আর হেলান দেওয়ার মতো কয়েকটি ডাল ছিল। আমি সামনের ডালপালা আঁকড়ে ধরে মাথাটা ডালের ওপরে হেলিয়েছি, এমন সময় সেই মারাত্মক ফোড়াটা ফাটল। আমার ভয় ছিল ফোড়াটা ফাটবে আমার মস্তিষ্কের মধ্যে, কিন্তু তা না হয়ে আমার বাঁ কান আর নাকের মধ্যে দিয়েই গলগল করে বেরিয়ে এলো পুঁজ রক্ত। হঠাৎ কোনো তীব্র যন্ত্রণা থেমে যাওয়ার আনন্দের তুলনা নেই। এ কথা যিনি বলেছিলেন তিনি যন্ত্রণায় যেমন কষ্ট পেয়েছিলেন, তেমনি হঠাৎ কষ্ট উপশমের আনন্দও পেয়েছিলেন তিনি। প্রায় মাঝরাত নাগাদ আমার যন্ত্রণা সম্পূর্ণ দূর হলো। যখন পূবের আকাশ আসন্ন ভোরের ছোঁয়ায় ক্রমেই স্বচ্ছ হয়ে আসছে, আমি কনুই থেকে মাথা তুললাম। এক নাগাড়ে 4 ঘন্টা একটা সরু ডালে বসে থাকার ফলে আমার পায়ে খিঁচ ধরেছিল। সেই ব্যাঘাতেই আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ আমি ধন্ধ ধরার মতো বসে রইলাম। আমি কোথায় আছি, আমার কি হয়েছে, কিছুই আমার মাথায় ঢুকছিল না। বুঝতে অবশ্য দেরি হলো না। ব্যথার সঙ্গে সঙ্গেই আমার মাথা, মুখ, ঘাড় ফোলা চলে গেছে। আমি এখন যেদিকে খুশি মাথা ঘোরাতে পারি। আমার বাঁ চোখটা ফোলা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই খুলে গেছে, আর এখন ঢোক গিলতেও কোনো কষ্ট হচ্ছে না। আমি বাঘিনীটাকে গুলি করার একটা সুবর্ণ সুযোগ হারিয়েছি সত্যি, কিন্তু তাতে কি এসে যায়? আমার দুঃসময় কেটে গেছে। বাঘিনীটা যেখানে যত দূরেই যাক, আমি ওকে খুঁজে বার করবই। সময় যাই লাগুক না কেন, আমি নিশ্চয়ই আর একটা সুযোগ পাব। আমি শেষ যখন বাঘিনীটাকে দেখি, তখন ও এগোচ্ছিল গ্রামের দিকে। যে গাছে উঠতে আমার এত কষ্ট হয়েছিল, সেই গাছের একটা ডাল ধরে ঝুলে লাফিয়ে মাটিতে নেমে এলাম। তারপর রাইফেলটা তুলে নিয়ে একই দিকে রওনা দিলাম। ঝর্ণাটার ধারে এসে আমি নিজেকে এবং আমার জামাকাপড় যত দূর সম্ভব পরিষ্কার করে নিলাম। আমার লোকেরা কিন্তু আমার নির্দেশ মতো গ্রামে রাত কাটায়নি। আমার তাঁবুর কাছে একটা আগুন জ্বালিয়ে গোল হয়ে ঘিরে সবাই বসেছিল। আগুনের ওপর ফুটছিল 1 কেটলি জল। যখন ভিজে সপসপে অবস্থায় ওরা আমায় দেখতে পেল, তখন ওরা আনন্দে উত্তেজনায় লাফ দিয়ে উঠল। সাহেব, সাহেব, আপনি ফিরে এসেছেন, আর আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি উত্তর দিলাম, আমি ফিরে এসেছি, আর বহাল তবিয়তে। কোনো ভারতীয় যখন আনুগত্য প্রকাশ করে, তখন সে হিসেব করে না, আর তার মধ্যে কোনো খাত থাকে না। আমরা যখন তল্লাকোটে পৌঁছলাম, তখন গ্রামের সর্দার আমার লোকজনকে 2টো ঘর ছেড়ে দিল, কারণ ওখানে খিল দেওয়া দরজার বাইরে শোয়া বিপজ্জনক। আমার সেই দুঃসময়ের রাতে বাইরে বিপদ আছে জেনেও আমার লোকজন বাইরে বসেছিল, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় ভেবে। আর 1 কেটলি জল ওরা ফুটন্ত অবস্থায় রাখছিল, আমি যদি ফিরি আমায় চা দেবে বলে। চা খেয়েছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু মনে আছে সে রাতে আমি শুয়ে পড়ার পর একজোড়া খুব ইচ্ছুক হাত আমার পা থেকে জুতো জোড়া খুলে নিয়েছিল, আর আমার গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা একটা নিশ্চিন্ত ঘুম, তারপরে একটা স্বপ্ন। কেউ আমাকে খুব উত্তেজিত গলায় ডাকছে, আর অন্য একজন কেউ সমান উত্তেজিতভাবে তাকে আমায় ডাকতে বারণ করছে। এই স্বপ্নটা একটু রকমফের হয়ে বারবার আমার সামনে আসতে লাগলো। অবশেষে আমার ঘুমের জাল ছিঁড়ে এই কথাগুলো পরিষ্কার আমার কানে এলো। ওকে ঘুম থেকে না ওঠালে উনি খুব রেগে যাবেন। কেউ একজন উত্তর দিল, ওকে তুলো না, উনি খুব ক্লান্ত। শেষের বক্তা গঙ্গারাম। আমি ওকে ডেকে লোকটিকে আমার কাছে নিয়ে আসতে বললাম। কয়েক মিনিটের মধ্যেই আমার তাঁবুটা ছেলে বুড়োর এক উত্তেজিত জনতায় ভরে গেল। সবাই সমস্যারে আমায় বলতে লাগলো যে মানুষকে কোটা গ্রামের অন্য প্রান্তে সদ্য 6টি ছাগল মেরেছে। আমি জুতো পরতে পরতে জনতার দিকে তাকিয়ে দঙ্গার সিংকে দেখতে পেলাম। যখন বাঘিনীর বাচ্চা দুটোকে মারি, তখন এই ছেলেটি আমার সঙ্গে ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম ছাগলগুলো কোথায় মারা পড়েছে ও তা জানে কিনা, আর আমায় সেখানে নিয়ে যেতে পারবে কিনা। হ্যাঁ হ্যাঁ, সে খুব উৎসাহ ভরে জবাব দিল, আমি জানি কোথায় তারা মারা পড়েছে।
আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। গায়ের সর্দারকে বললাম জনতাকে সামলাতে। তারপর আমার .275 রাইফেলটি নিয়ে দুঙ্গার সিংয়ের সঙ্গে গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম। ঘুমিয়ে বেশ তাজা হয়ে উঠেছিলাম, আর এখন ঝাঁকির দরুন মাথার যন্ত্রণার ভয়ে আস্তে আস্তে পা ফেলারও কোনো প্রয়োজন নেই। তাই বহুদিন পরে বেশ স্বচ্ছন্দে সহজভাবে হাঁটতে পারছিলাম। আমি যেদিন প্রথম তল্লাকোটে পৌঁছই সেদিন এই দুঙ্গার সিংই আমাকে নিয়ে যায় দুটো উপত্যকার মধ্যে সেই ঘোড়ার পিঠের জিনের মতো জায়গাটিতে। ডান দিকের উপত্যকাটি খাড়াভাবে নেমে গেছে কালী নদীর দিকে। এই উপত্যকারই ওপর দিকে আমি বাচ্চা দুটোকে মেরেছিলাম আর বাঘিনীটাকে জখম করেছিলাম। বাঁ দিকের উপত্যকাটির খাড়াই অত বেশি নয়, ওপরের পাড় থেকে একটা ছাগল চলা রাস্তা নেমে গেছে নিচে। এই উপত্যকাটির মধ্যেই ছাগলগুলো মারা পড়ে। ওই সরু রাস্তাটা দিয়ে ছেলেটি দৌড়তে শুরু করলো, আমিও তার পিছু নিলাম। পাথুরে এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে 500-600 গজ গিয়ে পথটা এসে ঠেকেছে একটা ছোট্ট ঝর্ণার ধারে। ওপার থেকে পথটি আবার এঁকে বেঁকে উপত্যকার বাঁ দিকে চলে গেছে। পথটা যেখানে এসে ঝর্ণাটার সঙ্গে মিশেছে সেখানে একখণ্ড অপেক্ষাকৃত সমতল ভূমি। এই খোলা জায়গাটার ওপর দিয়ে ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত একটা পাথরের ঢিবি, তার ওদিকে একটা গর্ত মতন রয়েছে। সেই গর্তের মধ্যেই পড়ে আছে 3টে ছাগল। পাহাড় থেকে দৌড়ে নামার সময় ছেলেটি আমায় বলেছিল যে বেলা দুপুর নাগাদ 10-15টা ছেলের হেফাজতে বেশ বড় এক পাল ছাগল ওই গর্তটায় ঘাস খাচ্ছিল। হঠাৎ একটা বাঘ, ওদের মনে হলো সেটা মানুষকে কোটাই হবে, কোত্থেকে যেন লাফিয়ে পড়ে আর 6টা ছাগলকে মেরে ফেলে। বাঘ দেখে ছেলেগুলো সমস্বরে চিৎকার আরম্ভ করে। তখন আর কিছু লোকজন যারা আশেপাশে জ্বালানি কাঠ কুড়োচ্ছিল তার চিৎকার শুনে দৌড়ে আসে। এই হট্টগোল চিৎকার ছাগলের দৌড়দৌড়ির মধ্যে বাঘটা সরে পড়ে। কোন দিকে যে গিয়েছে তা ওরা কেউই লক্ষ্য করেনি। 3টে মরা ছাগল নিয়ে লোকজন ছেলেরা গ্রামের দিকে দৌড়ে আসে আমাকে খবর দেওয়ার জন্য। আর 3টে ছাগল ওই গর্তের মধ্যেই পড়ে থাকে পিঠ ভাঙা অবস্থায়। সেই আহত মানুষকেই যে ছাগল মেরেছে তাতে আর কোনো সন্দেহ নেই, কারণ আমি যখন তাকে গত রাতে শেষ দেখি তখন সে সোজা গ্রামের দিকেই যাচ্ছিল। তাছাড়া আমার লোকজনও আমাকে বলেছিল আমি ক্যাম্পে ফেরার ঘণ্টাখানেক আগে ঝর্ণার ধারে একটা কাকার ডেকে উঠেছিল। ওরা যেখানে বসেছিল তার থেকে প্রায় 100 গজ দূরে। আমায় দেখেই কাকারটি ডাকছে মনে করে ওরা আগুনটা জ্বালিয়েছিল। আগুনটা জ্বালিয়ে ওরা ভালোই করেছিল, কারণ পরে আমি দেখেছিলাম বাঘিনীটা থাবার ছাপ আগুনের চারিদিক ঘুরে গ্রামের দিকে চলে গেছে। নিশ্চয়ই কোনো মানুষ শিকারের খোঁজে গিয়েছিল। ও শিকার জোটাতে না পেরে ও নিশ্চয়ই গ্রামের আশেপাশেই কোথাও ঘাপটি মেরে বসেছিল। খাদ্য সংগ্রহের প্রথম সুযোগেই ও ছাগলগুলো মারে। এই কাজগুলো ও সারে কয়েক সেকেন্ডের মধ্যেই, আর তখন জখমের যন্ত্রণায় ও নিশ্চয়ই খুব খোঁড়াচ্ছিল। আমি জায়গাটার সঙ্গে বিশেষ পরিচিত ছিলাম না, তাই দুঙ্গার সিংকে জিজ্ঞাসা করলাম ওর কি মনে হয় কোন দিকে গেছে বাঘটা। উপত্যকার নিচের দিকটা দেখিয়ে সে বলল তার মনে হয় নিচের ঘন জঙ্গলের মধ্যেই ঢুকেছে বাঘটা। আমি বাঘটাকে খুঁজতে যাব মনস্থ করে ওর কাছে জিজ্ঞাসাবাদ করে জঙ্গলটা সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ একটা কালিজ কিচিরমিচির করে উঠল। কালিজের ডাক শুনেই ছেলেটি ঘুরে দাঁড়িয়ে পাহাড়ের ওপর দিকটায় তাকালো। আমাকে ওই ইশারায় জানিয়ে দিল কোন দিক থেকে পাখিটা ডাকছে। আমাদের বাঁ দিক দিয়ে পাহাড়টা খাড়া উঠে গেছে। পাহাড়ের গায়ে কিছু কিছু ঝোপঝাড় আর ছড়ানো ছেটানো ছোটোখাটো গাছ। আমি জানতাম বাঘটা ওই পাহাড় বেয়ে ওঠেনি। আমি খুঁজি দেখে দুঙ্গার সিং আমায় বলল কালিজটা পাহাড়ের ওপর থেকে ডাকছে না, পাহাড় ঘুরে একটা নালা আছে, ডাকটা আসছে সেই দিক থেকেই। পাখিটা যখন আমাদের দেখতে পায়নি তখন তার ভয় পেয়ে ডাকার একমাত্র কারণ হতে পারে বাঘিনীটা। আমি দুঙ্গার সিংকে বললাম এখন আমাকে ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে ও যেন গ্রামে ফিরে যায়। ও দৌড়ে বিপদ সীমানা পেরোনো পর্যন্ত আমি রাইফেল নিয়ে ওর ফেরার পথ পাহারা দিলাম। তারপর একটা সুবিধা মতো বসার জায়গা খোঁজার জন্য ফিরলাম। এই অঞ্চলের একমাত্র গাছ হলো বিশাল বিশাল পাইন। এই গাছগুলোয় 30-40 ফুট পর্যন্ত কোনো ডালপালা না থাকায় গাছে ওঠা এক দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য আমাকে বাধ্য হয়ে মাটিতেই বসতে হবে। দিনের বেলা হলে কোনো চিন্তা ছিল না,
কিন্তু বাঘিনীটা ফিরতে ফিরতে যদি রাত হয়ে যায় আর ওর যদি ছাগল ভেড়া ছেড়ে মানুষের মাংস খাওয়ার ইচ্ছে প্রবল হয়ে থাকে, তাহলে চাঁদের আলো ওঠার আগে ঘন্টা দুয়েক অন্ধকারে কাটানোর জন্য আমার অনেক বরাত জোর দরকার হবে। গর্তটার এদিকে বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত যে ঢিবিটা চলে গেছে তার এপাশে ছিল একটা বড় চ্যাটালো পাথর, তার কাছেই অন্য আর একটা একটু ছোট। আমি দেখলাম ওই ছোট পাথরটার ওপর বসলে আমি বড় পাথরটার আড়াল পাবো। এতে বাঘিনীটা যেদিক থেকে আসতে পারে সেদিকে শুধু আমার মাথাটাই বেরিয়ে থাকবে। সেই জন্য এখানে বসাই আমি স্থির করলাম। আমার ঠিক সামনেই একটা বিরাট গর্ত, প্রায় 40 গজ চওড়া। তার উপরের চড়াটা প্রায় 20 ফুট মতো উঁচু। ওই পাড়ের ওপর রয়েছে 10 থেকে 20 ফুট চওড়া একটা সমতল জায়গা। জায়গাটা ঢালু হয়ে নেমে গেছে ডান দিকে। এর ওপারেই খাড়া উঠে গেছে পাহাড়। লোকজন আর রাখাল ছেলেরা যখন দৌড়ে পালায়, গর্তের মধ্যে ছাগল 3টে তখনও জ্যান্ত ছিল, এখন তারা মৃত। থাবা মারার সময় বাঘিনীটা একটা ছাগলের পিঠের ছাল চামড়া তুলে নিয়েছিল। কালিচটা এখন আর চিৎকার করছে না। আমি ভাবতে লাগলাম, পাখিটা ডেকেছিল কখন? আমি ছেলেটার সঙ্গে এখানে পৌঁছানোর পর যখন বাঘিনীটা নালাবে ওপর দিকে যাচ্ছিল তখন, না বাঘিনীটা ফিরে আসবার সময়? একটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ব্যাপার, কিন্তু অন্যটি হলে যা ঘটার তা অচিরেই ঘটবে। আমি বেলা 2টোর সময় আমার ঘাঁটি আগলে বসেছিলাম। আধ ঘন্টাটাক পরে একজোড়া নীল হিমালয় অঞ্চলের ম্যাকপাই পাখি উপত্যকার উপর দিয়ে উড়ে এলো। এই সুন্দর পাখিগুলি বাসা বাঁধার মরশুমে ছোট ছোট পাখির বাসা ভেঙে দেয় বটে, কিন্তু জঙ্গলে কোথাও কিছু মরলে ওদের খুঁজে বার করার ক্ষমতা অসাধারণ। আমি ম্যাকপাই পাখিগুলোকে দেখার আগেই ওদের ডাক শুনেছিলাম। ওদের গলায় খুব জোর। মরা ছাগলগুলো দেখে ওরা ডাক থামিয়ে খুব সাবধানে এগিয়ে গেল। তারপর কয়েকবার হুঁশিয়ারির ডাক ডেকে তারা ছাল ছাড়ানো ছাগলটার পিঠে উঠে খেতে লাগলো। কিছুক্ষণ ধরে একটা রাজ শকুন আকাশে চক্কর দিচ্ছিল। ম্যাকপাইগুলোকে ছাগলটার পিঠে দেখে সেটা যেন হাওয়ায় ভেসে নেমে এলো আর পালকের মতো হালকা চালে বসলো একটা পাইন গাছের মরা ডালে। এই সাদা বুক, কালো পিঠ ও লাল মাথা পাওয়ালা বাজ শকুনগুলোই সর্বপ্রথম মরির সন্ধান পায়। অন্য জাতের শকুনের তুলনায় এগুলো আকারে ছোট বলে ভোজসভায় এদের আগেই হাজির হতে হয়, কারণ অন্যরা এলে ওদের পিছিয়ে যেতে হয়। শকুনটির আশাকে আমি মনে মনে স্বাগত জানালাম, কারণ ওর গতিবিধি থেকে না জানা অনেক কিছুই আমি জানতে পারবো। পাইন গাছের ওপর থেকে ও বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। ও যদি নেমে এসে ম্যাকপাই পাখিগুলোর সঙ্গে যোগ দেয় তাহলে বুঝতে হবে বাঘিনীটা চলে গেছে, কিন্তু ও যদি গাছেই বসে থাকে তার মানে হবে বাঘিনীটা আশেপাশেই কোথাও আছে। পরের আধ ঘন্টা দৃশ্যটা একই রকম থাকলো। ম্যাকপাই দুটো ছাগলের মাংস টুকরে টুকরে খেতে লাগলো। শকুনটা সেই মরা ডালের ওপরই বসে রইল। তারপর ঘন বৃষ্টির মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ল। কিছুক্ষণ পরেই আবার কালিচটা কিচির মিচির আরম্ভ করলো আর ম্যাকপাইগুলো খুব জোরে ডাকতে ডাকতে উপত্যকার ওপর দিয়ে উড়ে গেল। বাঘিনীটা আসছে। গত রাতে হঠাৎ মাথা ঘুরে যাওয়ার দরুন যে সুযোগ হাতে এসেও ফসকে গেল, সেই সুযোগই আবার আসছে। বাঘিনীটাকে আমি গুলি করতে পারবো যখন ভেবেছিলাম তার অনেক আগেই। পাহাড়ের ওপর কয়েকটা ছোটোখাটো আগাছার ঝোপ থাকার দরুন নালাটা আমার নজরে পড়ছিল না। একটু পরেই এই ঝোপের মধ্যে দিয়েই আমি বাঘিনীটাকে দেখতে পেলাম। সে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে 20 ফুট উঁচু পাড়ের ওপর সেই সমতল জমিটার ওপর দিয়ে। তার চোখ আমারই ওপর। আমার মাথাটা শুধু দেখা যাচ্ছে, তাও নরম টুপিটা চোখের ওপর পর্যন্ত টানা। আমি যদি নড়াচড়া না করি তাহলে ও আমায় দেখতে পাবে না জানতাম, তাই রাইফেলটা চ্যাটালো পাথরটার ওপর রেখে আমি নিশ্চল মূর্তির মতো বসে রইলাম। আমার ঠিক উল্টো দিকে এসে বাঘিনীটা বসলো। আমাদের দুজনের মাঝে শুধু একটা পাইন গাছের গুঁড়ি। আমি গাছটার এক পাশ দিয়ে ওর মাথা আর অন্য পাশ দিয়ে ওর পেছনের কিছুটা অংশ আর ল্যাজ দেখতে পাচ্ছিলাম। এখানে সে কয়েক মিনিট বসে রইল। শুধু ঘায়ের ওপর যে মাছিগুলো ভনভন করে বিরক্ত করছিল সেগুলোকে মাঝে মাঝে তাড়াবার চেষ্টা করছিল সে। 8 বছর আগে বাঘিনীটা যখন এখনকার চেয়ে তরুণী
একটু সজারুর সঙ্গে মোলাকাতে ও ভীষণভাবে জখম হয়। যখন এই চোটটা খায় তখন হয়তো ওর বাচ্চা হয়েছে। বাচ্চাদের স্তন্যপান করাবার জন্য নিজে খাওয়া দরকার, আর সে সময়টা নিজের স্বাভাবিক শিকার জোগাড় করতে না পেরে ও মানুষ মারতে শুরু করে। এ কাজ করে ও প্রকৃতির আইনের বিরুদ্ধে কোনো অপরাধ করেনি। ও মাংসাশী প্রাণী, মানুষের হোক বা অন্য কোনো জন্তু জানোয়ারের হোক, মাংসটাই একমাত্র খাদ্য যা ও হজম করতে পারে। অবস্থা বিপাকে পড়লে জানোয়ার তো বটেই, এমনকি মানুষও এমন সব খাবার খায় যা স্বাভাবিক অবস্থায় তারা কখনোই খেতে চাইবে না। সম্পূর্ণ নরখাদক জীবনে বাঘিনীটা মাত্র 150 মানুষ মেরেছে, বছরে তা 20টিরও কম। এই ঘটনা থেকে আমার ধারণা এই সহজলভ্য শিকারের দিকে ও তখনই ঝুঁকেছিল যখন ওর বাচ্চা হয়, এবং যখন এই জখমের কারণে ও নিজের ও সপরিবারের বাঁচার মতো প্রয়োজনীয় পরিমাণ স্বাভাবিক খাদ্য আহরণে অক্ষম হয়। বাঘিনীটার জন্য তল্লাদেশের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতিও করেছে তার দাম আজ দিতে হচ্ছে ওকে। ওর দুঃখ দুর্দশার থেকে ওকে চিরকালের মতো মুক্তি দেওয়ার জন্য আমি অনেকবার রাইফেলের নিশানা জুড়েছিলাম ওর মাথা লক্ষ্য করে, কিন্তু আকাশ ভরা মেঘ থাকার ফলে আমার পক্ষে প্রায় 60 গজ দূরে একটা তুলনামূলকভাবে ছোট্ট জিনিস তাক করে মারার মতো যথেষ্ট আলো ছিল না। অবশেষে বাঘিনীটা উঠে দাঁড়িয়ে 3 পা এগিয়ে গিয়ে দাঁড়ালো, তারপরে আমার দিকে পাশ ফিরে নিচে ছাগলগুলোর দিকে তাকালো। চ্যাটালো পাথরটার ওপর কনুই রেখে আমি তার হৃৎপিণ্ড যেখানে হতে পারে সেরকম একটা বিন্দু সহজে লক্ষ্য করে রাইফেলের ঘোড়া টিপলাম। দেখলাম তার পেছনের পাহাড়ে একটু ধুলো উড়ে গেল। ধুলো দেখেই আমার মনে একটা চিন্তা বিদ্যুতের মতো ঝলসে গেল। আমি যে শুধু হৃৎপিণ্ডে গুলি লাগাতে পারিনি তাই নয়, পুরো জানোয়ারটাই আমার তাক ফসকে গেছে। কিন্তু তবুও আমি যেরকম সযত্নে নিশানা করেছি তাতে তো লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। যা সন্দেহাতীতভাবে হয়েছে তা হচ্ছে গুলিটা ওর শরীর সম্পূর্ণ ভেদ করে বেরিয়ে গেছে, কোথাও বাধা পায়নি। আমার গুলি খেয়ে বাঘিনীটার সামনের দিকে লাফ দিল। তারপর খুব ভয় পাওয়া একটা জানোয়ারের মতো সমতল জমিটার ওপর দিয়ে ছুটতে লাগলো। ওর ছোটাটা কিন্তু আহত জানোয়ারের মতো নয়। আমি আরেকটা গুলি করবার আগেই ও আমার দৃষ্টির বাইরে চলে গেল। বাঘিনীটা আমাকে এমন চমৎকার সুযোগ দিল আর আমি ওকে মারতে পারলাম না, এতে ক্ষেপে গেলাম। আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে ও আমাকে এড়িয়ে পালাতে পারবে না। পাথরটার ওপর থেকে লাফিয়ে নেমে আমি দৌড়ে গর্তটা পার হয়ে 20 ফুট উঁচু পাড়বে উঠে সমতল জায়গাটার উপর দিয়ে যেখানে বাঘিনীটা অদৃশ্য হয়েছে সেখানে এসে পড়লাম। সেখানে দেখি আলগা কতকগুলো পাথরের ওপর একটা 40 ফুটটা খাড়াই নেমে গেছে। বাঘিনীটা এই দিক দিয়েই বিরাট লাফ মেরে চলে গেছে। এখানে লাফ দিলে পা মচকে যাওয়ার ভয় আছে, তাই হাঁটু গেড়ে বসে হেঁচড়ে হেঁচড়ে নামলাম নিচ পর্যন্ত। এই খাড়াইয়ের নিচেই রয়েছে একটা বহু ব্যবহৃত পায়ে চলার পথ। বাঘিনীটা নিশ্চয়ই ওই পথ ধরেই এগিয়েছে, কিন্তু জমি খুব শক্ত হওয়ার দরুন ও পথে ওর থাবার ছাপ খুঁজে পাওয়া কঠিন। পথটা ডান দিকে একটা নুড়ি ভর্তি ঝর্ণা। এই ঝর্ণাটাই আসার পথে আমি আর দুঙ্গার সিং পার হয়েছি কিছুটা ওদিক থেকে। ঝর্ণাটার পাশ দিয়ে উঠে গেছে একটা ঘাসে ঢাকা খাড়া পাহাড়। ঝর্ণাটার বাঁ দিকে আর একটা পাহাড়, তার উপরে রয়েছে শুধুমাত্র কয়েকটা পাইন গাছ। পথটা কিছু দূর পর্যন্ত সোজা চলে গেছে। এই পথ ধরে 50 কি 60 গজ এগিয়েছি, এমন সময় শুনি একটা ঘুরাল হুঁশিয়ারি জানাচ্ছে। ঘুরালটা থাকতে পারে একমাত্র আমার ডান দিকে ঘাসে ঢাকা পাহাড়টিতে। বাঘিনীটি সম্ভবত ঝর্ণাটা পেরিয়ে ওই পাহাড়ে উঠে গেছে। এই মনে করে আমি দাঁড়িয়ে পড়লাম বাঘিনীটাকে দেখা যায় কিনা দেখার জন্য। আমি ঘুরে দাঁড়িয়ে গ্রামের দিকে তাকাতেই দেখি একদল লোক সেই ঘোড়ার পিঠের মতো উঁচু জায়গাটার উপর এসে দাঁড়িয়েছে। আমাকে ঘুরে দাঁড়াতে দেখে ওরা চিৎকার করে হাতের ইশারায় আমাকে এগিয়ে যেতে বলল। পথটা ধরে একদম নাক বরাবর সোজা। সঙ্গে সঙ্গে আমি আবার দৌড়তে লাগলাম এবং একটা মোড় ঘুরতেই পথের ওপর দেখতে পেলাম তাজা রক্তের দাগ। জানোয়ারের চামড়া সাধারণত ঢিলে থাকে। যদি কোনো জানোয়ার স্থিরভাবে দাঁড়ানো অবস্থায় গুলি খায় এবং তারপরেই যদি সে বেগে ছুটতে থাকে, তাহলে তার চামড়ার ফুটো আর শরীরের মাংসের ফুটো এক লাইনে থাকে না। এর ফলে যতক্ষণ জানোয়ারটা জোরে দৌড়োয় ততক্ষণ তার ক্ষত থেকে রক্ত পড়ে না বললেই চলে। পড়লেও তা অতি সামান্য। তবে জানোয়ারটার দৌড়ের বেগ যখন কমে আসে
তখন দুটো ফুটো কাছাকাছি হয়ে যায় আর রক্ত ঝরতে থাকে। যতই সে আস্তে চলে রক্ত ঝরা ততই বাড়তে থাকে। কোনো জানোয়ারের গায়ে গুলি ঠিকমতো লেগেছে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা থাকলে গুলি করার সময় যেখানে জানোয়ারটি ছিল সেখানে লোমের কুচির খোঁজ করা উচিত। লোমের কুচি থাকলে বুঝতে হবে গুলি জানোয়ারটার গায়ে লেগেছে, আর না থাকলে ধরে নিতে হবে গুলি জানোয়ারটাকে একেবারেই ফসকে গেছে। মোড়টা ঘুরে বাঘিনীটার গতি মন্থর হয়ে এসেছে, কিন্তু রক্তের ছিটে থেকে বোঝা গেল তখনও সে দৌড়চ্ছে। ওকে ধরার জন্য আমি জোরে দৌড়তে শুরু করলাম। কিছুটা যাওয়ার পরই দেখি আমার বাঁদিকে পাহাড় থেকে একটা পাথর বেরিয়ে আছে। এখানে পথের বাঁকটা এমন কোণ কেটে হঠাৎ মোড় নিয়েছে যে গতির মুখে আমি নিজেকে সামলাতে পারলাম না। পাহাড়ের গা ছাড়া আমার ধরারও কিছু ছিল না। পথটার ধার দিয়ে খাড়াভাবে নিচে পড়লাম। 10-15 ফুট নিচে ছিল একটা রডোডেন্ড্রনের চারা, এবং চারা গাছটির পরেই একটা বিরাট খাদ। খাদটার নিচে একটা অন্ধকার ভয়াবহ চেহারার নালা। নালার জল পাহাড়ের গোড়ায় একটা সমকোণ সৃষ্টি করে ঘুরে গেছে। আমি চারা গাছটা পেরোবার সময় নরম মাটিতে আমার পা বসে যাচ্ছিল, তাই ডান হাতে চারা গাছটা চেপে ধরলাম। আমার ভাগ্য ভালো যে চারা গাছটা শেকড় শুদ্ধ উপড়ে এলো না, যদিও বেঁকে গিয়েছিল তবু গাছটা ভাঙেনি। খুব আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে আমি প্রাণোচ্ছল মেডেন হেয়ার ফার্নে ঢাকা পিছল ও নরম পাহাড়ের গায়ে পা ঠুকে ঠুকে পা রাখার মতো জায়গা করে নিলাম। বাঘিনীটাকে ধরার সুযোগ চলে গেল বটে, কিন্তু এখন বেশ রক্তের স্পষ্ট দাগের নিশানা ধরে ধরে এগোনো যাবে। আর তাড়াহুড়োর কিছু নেই। যে চলার পথটা এতক্ষণ উত্তর দিকে চলছিল সেটা এখন একটা ঘন জঙ্গলে ঢাকা খাড়া পাহাড়ের উত্তর দিক ঘেঁষে পশ্চিম মুখে চলেছে। এই পথ ধরে আরও 200 গজ মতো এগোবার পর আমি এসে পড়লাম পাহাড়ের মাঝ বরাবর একটা সমতল জায়গায়। শরীরে রাইফেলের গুলির চোট লাগার পর একটা বাঘের এর থেকে বেশি দূরে যাওয়া সম্ভব নয়, তাই ঢেঁকি শাক আর বিক্ষিপ্ত ঝোপঝাপে ঢাকা সমতল জায়গাটির দিকে আমি খুব সতর্কভাবে এগোতে লাগলাম। যে বাঘ তার আঘাতের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তার মতো ভয়াবহ জীব ভারতের জঙ্গলে আর কিছু নেই। বাঘিনীটা বদলা নেওয়ার মতো একটা চোট খেয়েছে কিছুক্ষণ আগেই। 6টা ছাগল মেরে আর আমার গুলি খাওয়ার পর জোরে ছুটে বাঘিনীটা বুঝিয়ে দিয়েছে যে 5 দিন আগে ওর পায়ে যে গুলির ক্ষত হয়েছিল ওর জোরে ছোটার পক্ষে তা কোনো বাধাই নয়। আমি মনে মনে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে মুহূর্তে ও বুঝতে পারবে আমি ওর পিছু নিয়েছি আর আমি ওর আওতার মধ্যে এসে পড়েছি, ও আমাকে একটা মরণ কামড় দেবেই দেবে। সে আক্রমণের মোকাবিলা আমায় সম্ভব করতে হবে শুধুমাত্র একটি বুলেট দিয়ে। রাইফেলের বোল্টটা খুলে ফেলে আমি কার্টিজটা খুব ভালো করে পরীক্ষা করে নিলাম। আশ্বস্ত হলাম যে সম্প্রতি আমি কলকাতার ম্যানটন কোম্পানির কাছ থেকে যে নতুন কার্টিজগুলো আনিয়েছি এটি তারই একটি। আমি আবার ওটা বন্দুকে ভরে বোল্টটা লাগিয়ে সেফটি ক্যাচ খুলে ফেললাম। ঢেঁকি শাকের পথটা গেছে প্রায় কোমর পর্যন্ত উঁচু ঝোপের মধ্যে দিয়ে। গাছগুলো পথের দুপাশ থেকে এসে গায়ে গায়ে লেগে রয়েছে। রক্তের দাগ সেই পথ ধরে এগিয়ে ঢেঁকি শাকের ঝোপের দিকে গেছে। বাঘিনীটা ওই পথের ওপরেই কি ডাইনে কি বাঁয়ে কোথাও ঘাপটি মেরে থাকতে পারে। সুতরাং প্রতিটি ফুট সতর্কতার সঙ্গে দেখতে দেখতে আমি ঢেঁকি শাকের ঝোপের দিকে এগোলাম। আমার দৃষ্টি সামনের দিকে, কারণ এরকম অবস্থায় ঘাড় ঘুরিয়ে কিছু দেখার চেষ্টা করা বোকামি। আমি যখন ঝোপের 3 গজের মধ্যে এসে পড়েছি তখন পথের ডান দিকের গজখানেকের মধ্যে হঠাৎ একটা নড়াচড়া লক্ষ্য করলাম। বাঘিনীটা ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আহত এবং দীর্ঘ সময়ের উপবাসী হলে কি হয়, একটা শেষ লড়াই না করেও ছাড়বে না। তবে শেষ লাফটা আর সে দিতে পারেনি। ও উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আমার প্রথম গুলিটা ওকে এফোড় ওফোড় করে বেরিয়ে গেল। দ্বিতীয় গুলিতে ওর ঘাড়টা গেল ভেঙে। খালি পেটে দিনের পর দিন ব্যথায় কষ্ট আর অমানসিক শারীরিক পরিশ্রমের ধকল সইবার ফলে আমার সর্বাঙ্গ তখন কাঁপতে শুরু করেছে। বহু কষ্টে আমি সেই বাঁকটার কাছে এসে পৌঁছলাম যেখানে ভাগ্যক্রমে রডোডেন্ড্রনের চারাটা না থাকলে নিচের পাথরে পড়ে আমার হয়তো প্রাণটাই যেত। গ্রামের সমস্ত মানুষ
তার সঙ্গে আমার লোকজনেরাও তখন দুই পাহাড়ের মাঝে সেই ঘোড়ার পিঠের মতো উঁচু জায়গাটায় এসে জড়ো হয়েছে। তাদের দিকে টুপি তুলে নাড়তে না নাড়তেই প্রাণপণে চিৎকার করতে করতে ছেলে বুড়ো সব দলে দলে নেমে আসতে লাগলো। আমার 6 জন গাড়োয়ালি পৌঁছলো সব থেকে আগে। অভিনন্দনের হিড়িক কমতে হুমায়ুনের সব থেকে বেশি গর্বিত 6 জন গাড়োয়ালি একটা বাঁশের সঙ্গে তল্লাদেশের মানুষ খেকোকে বেঁধে বিজয় গর্বে ধরে নিয়ে চলল তল্লাকোট গ্রাম অভিমুখে। গায়ে মেয়েদের ও শিশুদের দেখানোর জন্য একটা খড়ের গদির ওপর বাঘিনীটাকে শুইয়ে রাখা হলো। আমিও ফিরে গেলাম ক্যাম্পে বহু সপ্তাহ পর, আজ পেট ভরে কিছু খাওয়ার জন্য। ঘণ্টাখানেক পরে এক দঙ্গল মানুষের ভিড়ের মধ্যে আমি বাঘিনীটার ছাল ছাড়ালাম। আমার প্রথম বুলেটটা, অর্থাৎ .275 নিকেলের খোলে ভরা নরম ডগার বুলেটটা, যেটা গত 7ই এপ্রিল ছুঁড়েছিলাম, সেটা দেখি বাঘিনীটার ডান কাঁধের জোড়ের মধ্যে শক্তভাবে আটকে আছে। যখন সে লাফ দিয়ে পড়ে ওপারের পাহাড় দিয়ে চলে যায়, তখন দ্বিতীয় আর তৃতীয় যে 2টি গুলি আমি ছুঁড়েছিলাম তার একটিও তার গায়ে লাগেনি। চতুর্থ গুলিটা, যেটা 12ই এপ্রিল ছোঁড়া হয়েছিল, সেটা ওর শরীর ভেদ করে চলে গেছে, কিন্তু কোথাও হাড়ে আটকায়নি। শেষ পর্যন্ত ও মারা গেছে আমার 5ম ও 6ষ্ঠ গুলিতে। ওর ডান পা ও কাঁধ থেকে আমি প্রায় 20টা সজারুর কাঁটা বার করলাম। কাঁটাগুলো 2 থেকে 6 ইঞ্চি লম্বা। এই কাঁটাগুলো ওর মাংসপেশির মধ্যে ঢুকেছিল, আর নিঃসন্দেহে বলা যায় এগুলি ওর মানুষ খেকো হওয়ার কারণ। পরের দিন আমি চামড়াটা মোটামুটি শুকিয়ে নিলাম, আর 3 দিন পরে আমি আমার দুঃসময় পেছনে ফেলে বাড়ি ফিরে এলাম। বেনেস দুগনার সিং আর তার ভাইকে ডেকে পাঠালেন এবং আলমোড়ায় একটি অনুষ্ঠানে আমাকে সাহায্য করার জন্য তাদের ধন্যবাদ জানানো হলো। আমার কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তাদের দেওয়া হলো কিছু উপহার। নৈনিতালে ফিরে আসার 1 সপ্তাহ পর স্যার ম্যালকম হেইলি আমাকে পাঠালেন কর্নেল ডিক নামে এক কর্ণ বিশেষজ্ঞের কাছে। তিনি লাহোরে তার হাসপাতালে 3 মাস ধরে আমার চিকিৎসা করলেন। তাঁরই চিকিৎসায় আমার শোনার ক্ষমতা আস্তে আস্তে ফিরে এলো। এখন আমায় আর বন্ধুবান্ধবের সঙ্গে আড়ষ্টভাবে মিশতে হয় না। সঙ্গীত এবং পাখির গান উপভোগ করার আনন্দ আমি আবার ফিরে পেয়েছি। অরণ্যগাথা জঙ্গল লোর লেখার আগে যে গল্প আপনাদের শোনাতে চাইনি, সেই তল্লাদেশের মানুষ খেকো বাঘের কাহিনী বলা শেষ হলো। আমি জানি বহু লোকের কাছেই, বিশেষ করে যাদের বাঘ শিকারের অভিজ্ঞতা আছে, তাদের কাছে আমার গল্পটি অবিশ্বাস্য মনে হবে। মাটির উপর দাঁড়িয়ে বাঘ শিকার করা, বিশেষ করে মানুষ খেকো মারা, খুব জনপ্রিয় স্পোর্ট নয়, এ কথা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি এও জানি যে পায়ে হেঁটে আহত বাঘকে অনুসরণ করা এমন একটা কাজ যা কেউ করতে চায় না, আর সকলেই ভয় করে। কিন্তু এসব জানা সত্ত্বেও আমি পায়ে হেঁটে এক মানুষ খেকো মারার গল্পই শোনালাম, যার পেছনে শুধু দিনে নয়, রাত্রিতেও আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। শোনালাম এক আহত বাঘকে অনুসরণ করার কাহিনী। সেই জন্য এই গল্প যদি কারোর কাছে অবিশ্বাস্য ঠেকে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। দিন 15 ছুটি কাটানোর পক্ষে সারা হুমায়ুনে আলমোড়া জেলার পূর্ব প্রান্তের মতো এত মনোরম জায়গা খুব কমই আছে। অবসর বিনোদনের উপায় হিসেবে হিমালয়ে পায়ে হেঁটে বেড়ানো এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। যে কোনো খেলোয়াড়, তরুণ সৈনিক দল বা ছাত্ররা আমার নিম্নলিখিত নির্দেশ মতো ঘুরে এসে আমার কথার সত্যতা যাচাই করে নিতে পারেন। টনকপুর থেকে যাত্রা শুরু করুন, কিন্তু তার আগে পেশকারকে বলুন আপনার সঙ্গে একজন তহসিল পিয়ন দিতে। সে আপনাদের সেই জায়গাটি দেখিয়ে দেবে যেখানে একটি হাতির সঙ্গে 2টি বাঘের এক স্মরণীয় লড়াই হয়েছিল। টনকপুর থেকে বরমদেহ হয়ে পূর্ণগিরিতে যান। এখানে মন্দির দর্শন সেরে সারদা নদীর ওপরে যে আলো দেখা যায়, যে সম্বন্ধে এবং এই রকম আরও বহু ঘটনা সম্বন্ধে, যেমন পিণ্ডারি হিমবাহের পাদদেশে এক বৃদ্ধকে দেখা যায় আলোর কাছে বসে মালা জপছে, এইসব বিষয়ে প্রধান পুরোহিত ও মন্দিরের পূজারীর কাছ থেকে জেনে নিন। পূর্ণগিরি থেকে পুরোহিতরা যে পথে যাতায়াত করেন
সেই পথটি আপনাদের নিয়ে যাবে থাক গায়ে। গ্রামটি খুব সুন্দর জায়গায়। এখানে বিশ্রাম করতে করতে এবং চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে গায়ের মোড়লকে বা যারা আপনাদের ঘিরে বসে থাকবে তাদের যে কোনো একজনকে থাক এবং চুকার মানুষ খেকো বাঘ মারার গল্প বলতে বলুন। মোড়লের আত্মীয় সুদর্শন পাহাড়ি ব্রাহ্মণ তিওয়ারি আপনাদের দেখাবে কোথায় তার ভাই মারা পড়েছে, যার মৃতদেহ সে আমায় দেখিয়েছিল। চুকা যাওয়ার পথে সে সেই পাথরটা আপনাদের দেখাবে যেখানে থাকের মানুষ খেকোটা আমি মেরেছিলাম। যদি আপনার সময় থাকে তাহলে যেখান থেকে আমি চুকার মানুষ খেকোকে গুলি করেছিলাম সেই বট গোষ্ঠীর ফিকাস গাছটিও সে আপনাদের দেখাতে পারে। চুকায় কুনওয়ার সিংয়ের খোঁজ করবেন, তার কাছেও শুনবেন দুটো বাঘমারার গল্প। চুকা থেকে তল্লাকোট অনেকখানি রাস্তা, তাই ভোরের প্রথম আলো ফুটতেই বেরোনো ভালো। লাড়িয়া যেখানে সারদা নদীতে মিশেছে সেই জায়গাটা পেরোলে পৌঁছবেন শেমে। শেম গ্রামের সর্দারকে যখন আমি জানতাম তখন সে নেহাতি ছোট। সে আপনাকে দেখাবে বাড়ির কাছেই কোন জায়গাটায় ঘাস কাটার সময় মানুষ খেকো তার মাকে মেরেছিল। শেম গ্রামটি পেছনে ফেলে একটা কঠিন চড়াই পেরিয়ে আপনি ছোট্ট একটা গাঁয়ে এসে পৌঁছবেন যেখানে একটা আমগাছ তলায় আমি একটা রাত কাটিয়েছিলাম। পাহাড়ের মাথার ওপর দিয়ে পার হয়ে জঙ্গল বরাবর এগিয়ে গেলে আপনি ছোট্ট একটা ঝর্ণা পাবেন। ঝর্ণাটা পার হয়েই এক টুকরো খোলা জায়গা। এইখানেই আমার 40 পাউন্ড তাঁবুটা ফেলা হয়েছিল। অর্থাৎ আপনি তল্লাকোটে পৌঁছে গেলেন। তল্লাকোটের মালুজার জোদ্দার দুঙ্গার সিং এর বয়স এখন প্রায় বছর 40 হবে। তাকে আমার সেলাম জানাবেন আর তাকে বলবেন আপনাকে সেই ঘোড়ার পিঠের জিনের মতো উঁচু জায়গাটায় নিয়ে যেতে, যার দুই দিকে দুই উপত্যকার বিস্তার। প্রথমে তাকাবেন পূব দিকের উপত্যকাটার দিকে। দুঙ্গার সিংকে সেই ঝোপটি দেখিয়ে দিতে বলবেন যেখানে তার মা মারা পড়েছিল। সেই ওক গাছটা যার নিচে বাঘ তার মড়ি খেয়েছিল, সেই বাঁজা ফসলি জমিটা যেখানে মারা হয়েছিল বাঘিনীর বাচ্চা দুটোকে, আর সেই ঘাসে ঢাকা পাহাড়টা যার ওপর দিয়ে আহত বাঘিনীটা চলে গিয়েছিল। তারপর ফিরে এসে কয়েক পা হেঁটে পশ্চিম দিকের উপত্যকাটার মুখোমুখি দাঁড়ান। ডুঙ্গার সিং আরও আপনাকে দেখিয়ে দেবে কোথায় 6টা ছাগল মারা পড়েছিল, আমার গুলি যখন বাঘিনীটাকে ভেদ করে যায় তখন কোথায় সে দাঁড়িয়েছিল, সেই পায়ে চলার পথটা যার ওপর দিয়ে দৌড়েছিল আর আমি তার পিছু নিয়েছিলাম। তল্লাদেশের মানুষ থেকেও শিকারের সময় মূল শিকারের সঙ্গে যোগ নেই এমন দর্শকের ভিড় যা হয়েছিল তা অন্য কোনো বাঘ মারার সময় কোথাও হয়েছে কিনা সন্দেহ। তাদের কেউ কেউ হয়তো মারা গেছে, কিন্তু অনেকেই আজও আছে যারা আমার তল্লাদেশে যাওয়ার কথা, সেই ঘটনাবহুল 1 সপ্তাহের কথা কোনো দিন ভুলবে না। এতক্ষণ শুনছিলেন জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য তল্লাদেশ ম্যানিটার অবলম্বনে নরপিশাচের তল্লাদেশ অন্তিম পর্ব। গল্প পাঠ এবং জিম করবেটের ভূমিকায় জয়দীপ দত্ত, অন্যান্য ঘোষণায় আমি সৈকত। খুব শীঘ্রই আমরা ফিরব তান্ত্রিক ইউনিভার্সের পরবর্তী কাহিনী মহাচামুণ্ডে বাদলতান্ত্রিককে নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।